আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি রেজাউল ভাইয়া। তোমাদের কিন্তু আজকে একবারে পুরো কোপাইয়ে দিতে আসছি। কিরকম কোপাইতে আসছি দেখো, পিছনে কিন্তু এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি অধ্যায়টি দেখতে পাচ্ছ। এই অধ্যায়টি তোমাদের কাছে কিন্তু অনেক ভয়ের লাগে, কিন্তু এই অধ্যায়টি তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে খুবই মজার চ্যাপ্টার। হ্যাঁ, তোমরা যদি ভাইয়া এই চ্যাপ্টারটা সুন্দরভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করো, তাহলে আশা করি তোমাদের হচ্ছে কোনো প্রবলেম থাকার কথা না। তো সবাই আমাকে বলে দিবা আজকের ক্লাসটির সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিব। সবাই ভাইয়াকে একটু জানাও আজকের ক্লাসটির সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা। তো ভাইয়া আজকে আমরা পড়বো কি বলতো, গতি অধ্যায়টি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগেই বলছি। এবং তোমাদের আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে, আমি রেজাউল ভাইয়া, সবাই আমাকে চিনো। তোমাদের হচ্ছে আমি দুইটা ম্যাথামেটিক্স নিব, জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ দুইটা নিব, এবং পাশাপাশি তোমাদের হচ্ছে ফিজিক্স, যেটা নিয়ে তোমরা অনেক অনেক বেশি ভয় পাও, সেই সাবজেক্টটিতে কিন্তু আমি থাকতেছি। এবং আমার সাথে বরিশালের কিং, যে হচ্ছে বরিশালে ফিজিক্সে রাজত্ব করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টকে নিয়ে। তো এইচএসসি এবং এসএসসি লেভেলের স্টুডেন্ট বরিশাল যেহেতু কাঁপাচ্ছে ভাইয়া, আমি চাচ্ছি শুধু বরিশাল না, হোল বাংলাদেশ ভাইয়া ফিজিক্সে কাঁপাবে। ওকে, তো ভাইয়াকে তোমরা হয়তো চিনো, অনেকে চিনো না, যাই হোক ভাইয়াকে তোমাদের সাথে এখন পরিচয় করে দিব। ভাইয়া যদি একটু আসতেন। এ হচ্ছে আমাদের কাজী রৌফ ভাইয়া, যিনি হচ্ছে, আমার নাম কাজী রৌফ, আমি তোমাদের নতুন ফিজিক্স টিচার। আজকে থেকে আমি তোমাদের ফিজিক্স নেব। ওকে। তো ভাইয়া আসলে ফিজিক্সটা কেমন নিবেন? আসলে ভাইয়া কি ফিজিক্সটা একবারে বেসিক থেকে শুরু করবেন নাকি? আমি ওদের বেসিক তো অ্যাডভান্স সব ঠিকভাবে ক্লিয়ার করে দেব, তারপর সৃজনশীলে প্র্যাকটিসও করাবো, সাথে গাণিতিক সমাধানে কিছু করাবো, যাতে ওরা ফুললি একটা সাবজেক্টে ফুললি জানি ওরা মানে ভালো রেজাল্ট করতে পারে। সেই রকমভাবেই আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো, যাতে ওরা ভালো একটা রেজাল্ট করে। ওকে, ভাইয়া কিন্তু তোমাদের বলছে যে ভাইয়া কিন্তু একবার বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমাদের সুন্দরভাবে গুছায় পড়াবে। আর মনে রাখবা ভাইয়ারা কিন্তু টাইপ নিয়ে খেলে, মনে রাখবা প্রত্যেকটা অঙ্ক টাইপ ভিত্তিক পাবে। আর ভাইয়েরা যে সব কথা বলবে ওই সব কথা পরীক্ষায় আসবে আসবে এবং আসবে। ভাইয়া কিন্তু একটা কথা বলে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ভাইয়েরা যা পড়াবে, এই কাজী রাউফ ভাইয়া এবং রেজাউল ভাইয়া যা পড়াবে সব কিন্তু পরীক্ষা আসবে। ওকে, এবং আগামীকালকে তোমাদের কিন্তু রস দিতে আসতেছে আমাদের মহানায়ক, তিনি হচ্ছে রিয়াদ স্যার, কেমিস্ট্রি কিন্তু কোপাইয়ে দিবে। ওকে, তো ভাইয়া আপনি গতি অধ্যায়টি সুন্দরভাবে পড়াবেন আমি জানি, যেহেতু আপনি বরিশালের কিং। ওকে, আচ্ছা তাহলে ভালো থাকো। তো যেটা বলে গেছে রেজাল্ট স্যারে, যে আমাদের এই অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ফিজিক্সের ক্ষেত্রে যে কয়টা টাইপ সৃজনশীল হতে পারে, তার ভিতরে একটা সৃজনশীল এই অধ্যায় থেকে থাকি। তো আজকে আমরা এই অধ্যায়ের লেকচার 1 শুরু করতে যাচ্ছি। চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আসি আমরা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আসলে কি? ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তু সাপেক্ষে এখানে এক ব্যক্তি, ধরো ইনি একজন ব্যক্তি, তিনি গতিশীল থাকতে পারে অথবা স্থিতিশীল থাকতে পারে। এই যে ব্যক্তিটি সে গতিশীল আছে অথবা স্থিতিশীল আছে, সেটা আমি এই বস্তু সাপেক্ষে যদি কল্পনা করে থাকি, তাহলে এই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আসলে কি? ধরো একটা স্থান থেকে অন্য একটা স্থানে এক ব্যক্তি যাতায়াত করতে আসে। তো যাতায়াত করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোনো বস্তুর সাপেক্ষে সে যে যাতায়াত করতে, সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো যে বস্তুর সাপেক্ষে আমরা এক ব্যক্তি যাতায়াত করতেছে নাকি স্থির আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, ওই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো।
তার সাপেক্ষে আমি প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তাহলে দাঁড়ায় কি, কোনো অবস্থার সাপেক্ষে কোনো বস্তুর গতি অথবা স্থিতি বর্ণনা করা হলে তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন একটা গাছের সাপেক্ষে যদি কোনো ব্যক্তি গতিশীল থাকে অথবা স্থিতিশীল থাকে, তাহলে ওই গাছটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। এখন একই রকমভাবে প্রসঙ্গ বিন্দু হইতে পারে। গাছের স্থানে যদি আমরা কোনো বিন্দুকে কল্পনা করি, তাহলে ওই বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর গতিকে অথবা কোনো বস্তুর স্থিতিকে আমরা বলতে পারি কি, প্রসঙ্গ বিন্দু। এই কারণে এখান থেকে আমরা বলছি কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করা হলে তাকে প্রসঙ্গ বিন্দু বলে। একবারকে জ্ঞানমূলক কোশ্চেনে প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দু এই দুটি খুবই ইম্পর্টেন্ট, এই কারণে এই দুটি আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর আসি স্থিতি। একটা বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে সেটা আমরা যাচাই করতে পারি বস্তুটি স্থিতি নাকি, যাচাই করতে পারি স্থিতি সাপেক্ষে অথবা গতির সাপেক্ষে। তো আগে আমাদের স্থিতি সম্পর্কে জানতে হবে, তারপর গতি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, স্থিতি কি? ধরো এই যে আমরা একটা প্রসঙ্গ কাঠামো বলছি, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে ওই অবস্থাকে আমরা বলবো কি, স্থিতি। যেমন এখানে কাকে বলে, এটা কি বলছি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন না হয় তবে ওই অবস্থাকে স্থিতি বলে। যেমন উদাহরণটা কি হতে পারে, ধরো একটি বিল্ডিং, এই একটা বিল্ডিং, আর এখানে একটা আছে গাছ। তো এই গাছের সাপেক্ষে এই বিল্ডিংটি তার স্থান কখনো কি করবে না, পরিবর্তন করবে না। সময়ের সাথে সাথে ও যদি কোনো বস্তু তার স্থান যদি পরিবর্তন না করে তবে তাকে আমরা স্থিতি বলবো। এই গাছের সাপেক্ষে এই বিল্ডিংটি সবসময় স্থিরই আছে, সে কখনো গতিশীল হতে পারবে না। যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তুমি কল্পনা করো না কেন, বিল্ডিংটি কখনো তার অবস্থান পরিবর্তন করবে না। যে কারণে এই বিল্ডিংটার সাপেক্ষে এই বিল্ডিংটাকে আমরা কি বলবো, স্থির বলবো, আর এই গাছকে আমরা কি বলবো, প্রসঙ্গ কাঠামো বলবো। একই রকম ভাবে ধরো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো মোটরসাইকেল, ধরো সাইকেল একজন ব্যক্তি সাইকেলে চড়ে এদিকে যাচ্ছে, তো গাড়ি যদি আমি গাছের সাপেক্ষে কল্পনা যদি ভাবি যে একটা সাইকেল গতিশীল আছে, সাধারণত আমরা গাছের সাপেক্ষে ধরছি যে একটা সাইকেল গতিশীল আছে। সে আগে এই বিন্দুতে ছিল, তারপর সে এখান থেকে আসছে বি বিন্দুতে। এখান থেকে আসছে বি বিন্দুতে, তাহলে এ বিন্দু থেকে সে যে বি বিন্দুতে গেছে, এক্ষেত্রে তার সময় এখানে ছিল সময় সমান 5 সেকেন্ড ধরো, আর এখানে সময় হয়েছে তার 10 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডের সাপেক্ষ এই সাইকেল ব্যক্তি এই সাইকেল ব্যক্তি 5 সেকেন্ডের সাপেক্ষে যখন এই বিন্দুতে ছিল, তারপর সে 10 সেকেন্ডে আসছে এই তোমার বি বিন্দুতে, সেখানেও সে সবসময় গতিশীলই ছিল, সে কিন্তু সেখানে স্থির নাই। তাহলে গাছের সাপেক্ষে 5 সেকেন্ডও সে গতিশীল ছিল, 10 সেকেন্ডও সে গতিশীল ছিল। তো এই যে স্থান পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তনের সাথে সাথে যদি তার সময় পরিবর্তনের সাথে সাথে যদি সে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, গতি বলবো। যেমন এখানে এ বিন্দুতেও সে পরিবর্তিত ছিল, বি বিন্দুতেও সে পরিবর্তন ছিল। পরিবর্তন বলতে এখানে কি বোঝানো হইতেছে, সে এখানে স্থির নেই, সে এখানেও গতিশীল ছিল, এখানেও কি গতিশীল ছিল। এই যে গতিশীল ছিল, সেই গতিশীলটাকে আমরা যার সাপেক্ষে প্রকাশ করতে সেইটাকে বলা হয় গতি। অর্থাৎ স্থির যে নাই সেইটাকে আমরা যার সাপেক্ষে কল্পনা করব সেইটাকে বলা হয় গতি। আচ্ছা, তারপর আসি যে তাহলে গতি কাকে বলে, কি হবে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। যেমন এখানে এ বিন্দুতে প্রথমে ছিল, এ বিন্দু থেকে পরিবর্তিত হয়ে সে বি বিন্দুতে গেছে, তাহলে সময়ের সাথে সাথে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে সময়ের সাথে সাথে সে অবস্থান পরিবর্তন করছে কিনা, অবস্থান পরিবর্তন করছে। সময়ের সাথে সাথে যদি সে অবস্থান পরিবর্তন করে তবে তাকে আমরা গতি বলবো। এখানে যেমন সাইকেলটা এ বিন্দুতে 5 সেকেন্ডে ছিল, সেখান থেকে সে 10 সেকেন্ডে বি বিন্দুতে গেছে, সময়ের সাথে সময় পরিবর্তিত হয়েছে, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, অবস্থানও পরিবর্তন হয়েছে, এ থেকে বিতে গেছে, যেহেতু এ থেকে বিতে অবস্থানও পরিবর্তন হয়েছে, সময়ও পরিবর্তন হয়েছে, এই কারণে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এটাকে বলা হয় গতি। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি পরম গতি। পরম গতি কি?
পরম গতি কি? এখন প্রসঙ্গ কাঠামো যে সবসময় স্থিরই থাকবে এইরকম না, প্রসঙ্গ কাঠামো গতিশীলও হতে পারে, প্রসঙ্গ কাঠামো গতিশীলও হতে পারে। আচ্ছা, যেমন ধরো এই যে ধরো দুইজন ব্যক্তি, একজন বাসে আছে, একজন 1 নাম্বার বাসে আছে, আর একজন 2 নাম্বার বাসে আছে। তো যদি 1 নাম্বার বাসের সাপেক্ষে 2 নাম্বার বাস, 1 নাম্বার বাসে একজন ব্যক্তি গতিশীল অবস্থায় আছে, 2 নাম্বার বাসেও একজন ব্যক্তি গতিশীল অবস্থায় আছে। যদি 1 নাম্বার বাসের সাপেক্ষে 2 নাম্বার বাস, 2 নাম্বার বাসের 1 নাম্বার বাসের ব্যক্তির সাপেক্ষে 2 নাম্বার বাসের ব্যক্তি যদি স্থির থাকে, তবে তাকে আমরা বলবো কি? পরম স্থিতি, পরম গতি। আর যদি 1 নাম্বার বাসের সাপেক্ষে, তো আবার একই রকম ভাবে পরম গতি বলা হয় যদি, কারণ এই পরম যার সাপেক্ষে আমি কল্পনা করতেছি, সে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কল্পনা করতেছি সে কি আছে? গতিশীল অবস্থায় আছে, কারণ সে বাসে আছে, বাসে গতিশীল অবস্থায় থাকে। একই রকম ভাবে যার আমি মানটা বের করতে চাইতেছি, সেও অবশ্যই কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে এখানে দুজনেই কিন্তু গতিশীল অবস্থায় আছে, প্রসঙ্গ কাঠামোতেও ব্যক্তি গতিশীল অবস্থায় আছে, আর প্রসঙ্গ কাঠামো গতিশীল অবস্থায় আছে, আর যার মানটা আমি বের করছি সেও গতিশীল অবস্থায় আছে। তো এই যে যার সাপেক্ষে আমি কল্পনা করছি সেইটা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে তাকে পরম গতি বলা হয়। আর যার সাপেক্ষে আমি একটা বস্তুর গতি কল্পনা করছি, সে যদি স্থিতিশীল অবস্থায় থাকে, তাকে আমি পরম স্থিতি বলবো। এখন কথা হয়েছে, তাহলে পরম গতি কাকে বলে? আমরা তাহলে কি বলবো? পরম গতি কাকে বলতে আমরা কি বলবো? পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো পরম গতি। এখন পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো, ধরো এইখানে একটা গাছ আছে, এই গাছের সাপেক্ষে ধরো একটা বাস চলাচল করতেছে, এই গাছ স্থির অবস্থায় আছে, কিন্তু বাস গতিশীল অবস্থায় আছে। এই গাছের সাপেক্ষে বাসটা গতিশীল অবস্থায় যদি আমরা এইটা কল্পনা করে থাকি, তাহলে গাছটা স্থির থাকার কারণে গাছ থেকে আমরা বলবো কি? প্রসঙ্গ কাঠামো স্থির অবস্থায় আছে। আর যার মানটা আমি বের করছি, সে কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু গতিশীল অবস্থায় থাকবে, আর সেই প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির থাকে, তাহলে তাকে আমরা বলবো কি? পরম গতি। তাকে আমরা কি বলবো? পরম গতি। তাহলে পরম গতি এই জিনিসটা বুঝছি কিনা? যে ভাইয়া, যে আরেকবার বোঝো, যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো পরম গতি। তাহলে পরম গতি কাকে বলতে আমরা কি বলবো? পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো। গাছটা এখানে আমাদের কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, তার সাপেক্ষে বাসটা কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে, তার সাপেক্ষে যদি বাস গতিশীল, তার সাপেক্ষে আমরা যার গতিশীলতা নির্ণয় করে, সে যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে অবস্থান নির্ণয় করতে সে যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? পরম গতি বলবো। যেমন এখানে যেমন উদাহরণ কি হইতে পারে? গাছের সাপেক্ষে বাসের গতি, গাছের সাপেক্ষে সাইকেলের গতি, গাছের সাপেক্ষে রকেটের গতি, যে কোনো কিছু আমরা ধরতে পারি, মোটরসাইকেলের গতি, এইগুলো সবগুলো কি হবে? পরম গতি। আচ্ছা, তারপর আসি আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কি? ধরো আমি এই যে তোমাদের বাসের সাপেক্ষে বুঝাইছি, আরেকবার আমি একটু বুঝাই। এই বাস, 1 নাম্বার বাসে একজন ব্যক্তি আছে, 2 নাম্বার বাসে আর একজন ব্যক্তি আছে, ঠিক আছে? তো 1 নাম্বার বাসে যে ব্যক্তি আছে সেও গতিশীল অবস্থায় আছে, 2 নাম্বার বাসে যে আছে সেও গতিশীল অবস্থায় আছে। যদি 1 নাম্বার বাসের সাপেক্ষে 2 নাম্বার বাসের আমরা কল্পনা করি যে সে কি অবস্থায় আছে, তাহলে আমরা বলবো কি? 2 নাম্বার বাসটাও গতিশীল অবস্থায় আছে, হয়তো বা গতিশীলতা আগে চেয়ে কম হবে, কিন্তু গতিশীল অবস্থায় আছে। তো এখানে প্রসঙ্গ কাঠামো গতিশীল অবস্থায় আছে, কারণ এই 1 নাম্বার বাসের সাপেক্ষে আমরা ধরছি প্রসঙ্গ কাঠামো গতিশীল অবস্থায় আছে, আর যার অবস্থান নির্ণয় করছে সেও গতিশীল অবস্থায় আছে। তাহলে একেই বলা হয়, যদি প্রসঙ্গ কাঠামো গতিশীল অবস্থায় থাকে আর তার সাপেক্ষে যার অবস্থান নির্ণয় করতে সেও যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে তাকে আমরা আপেক্ষিক গতি বলবো। তাহলে আমি একটু কাকে বলতে আরেকবার পড়ি, যে কোনো গতিশীল বস্তু সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে 1 নাম্বার বাসের সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলে, অন্য কোনো বস্তু বলতে এই 2 নাম্বার বাসটাকে আমি বুঝেছি, এই 2 নাম্বার বাসের অবস্থার পরিবর্তন হলে তাকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তু আমরা কি বলবো? আপেক্ষিক গতি বলবো। যেমন আর একটা উদাহরণ কি হতে পারে? আমাদের সবচেয়ে চেনা জানা একটা উদাহরণ হচ্ছে পৃথিবী এবং সূর্য। পৃথিবীও গতিশীল অবস্থায় আছে, সূর্য গতিশীল অবস্থায় আছে। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, আবার সূর্য সকল গ্রহকে একসাথে নিয়ে সেও কি
গ্যালাক্সিতে পরিভ্রমণ করতেছে। তো এখানে দুইটি, পৃথিবী এবং সূর্য দুটিই কিন্তু গতিশীল অবস্থায় আছে। তো পৃথিবীর সাপেক্ষে সূর্যের সাপেক্ষে পৃথিবীর যে গতি, সেই গতিকে আমরা কি বলবো? আপেক্ষিক গতি বলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবীতে কোনো বস্তুই কিন্তু স্থিতিশীল নয়, সবগুলোই কিন্তু গতিশীল অবস্থায় আছে। কিভাবে আমরা বললাম ভাইয়া? আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি যে পৃথিবীতে কোনো একটি বস্তু, ধরো পৃথিবীতে একটা গাছ আছে, গাছের সাপেক্ষে একটি বাস গতিশীল অবস্থায় আছে, তাহলে গাছটা স্থির থাকার কারণে তার সাপেক্ষে আমি বলছি যে বস্তুটি গতিশীল অবস্থা, বাসটি গতিশীল অবস্থায় আছে। কিন্তু এই গাছটি কিসের মানে কোথায় আছে? পৃথিবীর ভিতরে আছে। পৃথিবী কি স্থির অবস্থায় আছে? না। পৃথিবী কি অবস্থায় আছে? পৃথিবী সূর্যের চারদিকে একটি ঘুরতেছে, তার মানে পৃথিবীও গতিশীল অবস্থায় আছে। আবার পৃথিবী কার সাপেক্ষে গতিশীল অবস্থায় আছে? সূর্যের সাপেক্ষে গতিশীল, ঘূর্ণনশীল, সূর্যের চারপাশে সে ঘুরতেছে, তার মানে সূর্য কি স্থির আছে? না, সূর্যও কিন্তু স্থির নেই। সূর্য কিন্তু নিজকে, সকল গ্রহকে একসাথে নিয়ে তারপর পরিভ্রমণ করতেছে, তার মানে সূর্যও স্থির নেই, পৃথিবীও স্থির নেই। তাহলে পৃথিবী যদি স্থির না থাকে, পৃথিবীর ভিতরে যে গাছ যেগুলো আমরা মনে করি স্থির অবস্থায় আছে, তারাও কিন্তু স্থির নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, পৃথিবীর মহাবিশ্বের যে কোনো বস্তুই সবসময় কি অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে। আর এই ক্ষেত্রে সবগুলোই কি আপেক্ষিক, অর্থাৎ সবগুলোর ভিতরে যে গতি রয়েছে সেই গতিটা কেমন গতি? আপেক্ষিক গতি আকারে রয়েছে। আচ্ছা, একই রকমভাবে আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক স্থিতি কি হতে পারে? আপেক্ষিক স্থিতি কাকে বলতে কি বলছি? কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে আমরা প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক স্থিতি বলি। যেমন উদাহরণটা কি হতে পারে? সবসময় উদাহরণটা আমরা দিছি গাছের সাপেক্ষে বাসের, ঠিক আছে? যদি আমরা বাসের সাপেক্ষে গাছেরটা আনি তাহলে কেমন দাঁড়ায়? বাস গতিশীল অবস্থায় আছে, তার সাপেক্ষে গাছের অবস্থানটা যদি আমরা কল্পনা করতে যাই, তাহলে গাছ সবসময় কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। সে কখনো কি হতে পারে না? গতিশীল হতে পারে না। তাহলে গাছের সাপেক্ষে বা বাসের সাপেক্ষে আমরা যে গাছের যে অবস্থানটা নির্ণয় করছি, সেটা সবসময় কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আর বাস সবসময় কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে যদি আমি বাসের সাপেক্ষে গাছের অবস্থান নির্ণয় করি, সেক্ষেত্রে বাস অর্থাৎ প্রসঙ্গ কাঠামো গতিশীল অবস্থায় আছে, কিন্তু যার অবস্থান নির্ণয় করতে আছে সে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, এই ধরনের গতিটাকে কি গতি বলা হয়? আপেক্ষিক স্থিতি বলা হয়। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে এই যে বাস, এই বাস গতিশীল অবস্থায় আছে, তার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে, গাছের এই বাসের সাপেক্ষে গাছের কিন্তু কোনো রকমের অবস্থার পরিবর্তন হয় নাই। গাছ তার নিজের স্থানে সবসময় কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তো এই বাসের সাপেক্ষে গাছের যে অবস্থানে পরিবর্তন হয় নাই, এইটাকে এই বাসের সাপেক্ষে এই গাছের আমরা কি বলতে পারি? আপেক্ষিক স্থিতি বলতে পারি। অর্থাৎ কাকে বলে? এটা দাঁড়ায় কি, কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে তাকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক স্থিতি বলে। তারপর আসি সরলরৈখিক গতি। বিভিন্ন প্রকার গতি আছে, কিন্তু তোমাদের বইয়ে সাধারণত 5 প্রকারের গতি আলোচনা করা আছে, তাই আমরা 5 প্রকার গতি নিয়ে এখানে আলোচনা করব। কি কি? সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। সরলরৈখিক গতি কোনগুলো? কোনো বস্তু কণার গতি যদি সরলরেখা বরাবর চলতে থাকে তবে তাকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি বলবো। কাকে বলতে কি লিখছি? কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর চলাচল করে তবে তাকে সরলরৈখিক গতি বলে। তাহলে উদাহরণ কি হতে পারে? ধরো একটা বস্তু আমি উপরের দিকে নিক্ষেপ করছি, কি বরাবর নিক্ষেপ করছি? সরলরেখা বরাবর উপরের দিকে নিক্ষেপ করছি। আবার ধরো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছি, সেটা কোন বরাবর পড়বে? সরলরেখা বরাবরই কিন্তু নিচে পড়বে। তাহলে নিক্ষিপ্ত বস্তু অথবা পরন্ত বস্তু সবগুলোই কোন ধরনের উদাহরণের ভিতরে পড়ে? সরলরৈখিক গতির ভিতরে পড়ে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটার উদাহরণ কি হতে পারে? পরন্ত বস্তু অবলিক কি হতে পারে? নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তু অবলিক
নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তু গেল। আচ্ছা, এছাড়া আর কি উদাহরণ হতে পারে? সরলরেখা বরাবর গাড়ি চলা অথবা সরলরেখা বরাবর সাইকেল চলা, সবগুলোই কি সে উদাহরণ হতে পারে? সরলরৈখিক বস্তুকণা উদাহরণ হতে পারে। তারপর আসি চলন গতি। চলন গতি কি? কোনো বস্তুকণার গতি এমন হয় যে যে বস্তু সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাকে চলন গতি বলে। সমান সময় সমান পথ অতিক্রম করা মানে কি? ধরো একটা প্লেন, ধরো অবস্থান ছিল সে এ বিন্দুতে, সে এই বরাবর গেছে। প্রথমে ছিল সে এ বিন্দুতে, তারপর সে আসছে বি বিন্দুতে। তো যখন এ বিন্দুতে ছিল তখন ফুল প্লেন কিন্তু এ বিন্দুতে ছিল। তারপর সে যখন এখান থেকে বি বিন্দুতে গেছে তার সকল কণাসমূহ নিয়েই সে কিন্তু বি বিন্দুতে গেছে, অর্থাৎ ফুল প্লেনটাই কিন্তু বি বিন্দু। এমন না যে প্রথমে সে একটা অংশ এ বিন্দুতে আছে এখনো আর বি বিন্দুতে অন্য একটা অংশ চলে গেছে। সব এ বিন্দুতে ফুল প্লেনটা ছিল, অবস্থানে ছিল। এ বিন্দু থেকে যখন বি বিন্দু অবস্থানে গেছে সেখানেও ফুল প্লেনটাই চলে গেছে। তাহলে এই যে সকল বস্তুকণা নিয়ে একটা নির্দিষ্ট অবস্থান থেকে অন্য একটা নির্দিষ্ট অবস্থানে যদি সে চলে যায় তবে সেই ক্ষেত্রে সেইটাকে আমরা কি বলবো? চলন গতি বলবো। চলন গতির ক্ষেত্রে তাহলে কি বলছি, কি শর্ত কি? সকল কণা সমান সময় সমান পথ অতিক্রম করবে। সমান সময় সমান পথ বলতে কি বোঝানো হচ্ছে? যে যদি এ থেকে বিতে যাইতে তার যদি 10 কিলোমিটার লাগে তাহলে বি থেকে সিতে যাইতেও তার কিন্তু আবার 10 কিলোমিটারই কিন্তু লাগবে। এইটাই হইতে হবে সমান সময়ে সমান পথ। আবার এ থেকে বিতে যেতে যদি তার 5 মিনিট লাগে, বি থেকে সিতে যেতেও তার 5 মিনিট লাগে। সমান সময় সমান পথ, ঠিক আছে? আচ্ছা, যেমন উদাহরণ হইতে পারে কি? প্লেনের গতি। প্লেনের গতি অথবা কি উদাহরণ হতে পারে? গাড়ির গতি। আচ্ছা, তারপর আসি যে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কোন ধরনের গতি? ঘূর্ণন গতি সম্পর্কে বলছি কি? কোনো বস্তুকণা এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তবে তাকে ঘূর্ণন গতি বলে। না বাড়াই দিলে পারবো না। আচ্ছা, তো কি বলছি? ঘূর্ণন গতি কি? কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তবে ওই গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন উদাহরণ হতে পারে কি? ধরো এই আমি একটা বৃত্ত আঁকলাম, তার কেন্দ্র এই। প্রথমে ছিল এ বিন্দুতে, এ বিন্দু থেকে ঘুরে সে আবার এ বিন্দুতে যদি ফিরে আসে তাহলে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে সে কিন্তু ঘুরছে। তো এইরকম যদি নির্দিষ্ট বৃত্তাকার পথে যদি সে ঘুরতে থাকে তবে এই ধরনের গতিকে আমরা কি গতি বলবো? ঘূর্ণন গতি বলবো। উদাহরণ হতে পারে কি? যেমন আমরা নিতে পারি পাখার গতি। ফ্যান যে ঘোরে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় ঘুরতে থাকে না, এটাও একটা ঘূর্ণন গতি উদাহরণ হতে পারে। গাড়ির চাকার গতি, এটাও একটা ঘূর্ণন গতি উদাহরণ হতে পারে। তারপর পৃথিবীর গতি, পৃথিবী যে নিজের চারদিকে যে ঘুরতে আসে সেটাও এক ধরনের কি? ঘূর্ণন গতি উদাহরণ হতে পারে। এছাড়া আমরা কিসের ঘূর্ণন গতি উদাহরণ আরেকটা কি বলতে পারি? আরেকটা আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটাও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে সবসময় কিন্তু ঘুরতেছে। তাহলে এটা এক ধরনের কি? ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে আমরা কি কি লিখতে পারি ঘূর্ণন গতিতে? ঘূর্ণন গতিতে আমরা তাহলে কি কি লিখতে পারি? এক নম্বরে লিখতে পারি পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, তারপর ঘড়ির কাঁটার গতি ইত্যাদি। আচ্ছা, তারপর আসো যে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কি হবে? কি বলছি আমরা? কোনো বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথে নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আচ্ছা, তো ধরো আমরা এখানে কি বলতে পারি? ধরো এই একটা ঘড়ি আঁকলাম, ঘড়ির এই হচ্ছে কাঁটা, সেকেন্ডের কাঁটা, আর এইটা হবে কি? 12। ঠিক আছে? তো
তো সেকেন্ডে কাটা 12 থেকে ঘুরে আবার কিন্তু সবসময় 12তে ফিরে আসে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে সবসময় কি ঘুরে আসতেছে? হ্যাঁ, সে কিন্তু সবসময় ঘুরে আসতেছে। এই রকম যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় যদি ঘুরে আসে, তবে তাকে আমরা কি গতি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। যেমন এই ক্ষেত্রে একটা, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় যদি একটা নির্দিষ্ট পথে সবসময় যদি ঘুরে আসে, তবে তাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। যেমন উদাহরণ কি হতে পারে? পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে গতি, সেই গতিটাও কোন ধরনের? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। কতদিন পর পর ঘোরে? একটা নির্দিষ্ট সময় পর পর ঘোরে, 365 দিন। 365 দিন পর পর সে সবসময় পৃথিবীকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর পর ঘোরে, একটা নির্দিষ্ট পথে সবসময় ঘুরতে থাকে। এই যে নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, এটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এটা কি এক ধরনের ঘূর্ণন গতি? হ্যাঁ, এটা একটা ঘূর্ণন গতিও, কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রেখে ঘুরতেছে। এটা একটা ঘূর্ণন গতিও, আবার এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতিও। একই রকমভাবে ঘড়ির কাঁটার ক্ষেত্রে কি? 12টা কাঁটা সবসময় ঘুরে আবার কিন্তু 12টায় ফিরে আসতেছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবার কিন্তু সে ফিরে আসতেছে। তাহলে এটা এক ধরনের কি? পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি। ঘুরে কি আবার সে ফিরে আসতেছে? হ্যাঁ, ফিরে আসতেছে। তার মানে এটা এক ধরনের কি গতি? এটা এক ধরনের ঘূর্ণন গতিও। কথাটা আমি বুঝাইতে পারছি। তার মানে কি? ঘূর্ণন গতি, সকল ঘূর্ণন গতি কিন্তু এইরকম না যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবার ঘুরে আসবে। এমনও হতে পারে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই একই অবস্থানে আবার ফিরে নাও আসতে পারে। সময় সবসময় যে সেম হবে এমন নাও হতে পারে ঘূর্ণন গতির ক্ষেত্রে। কিন্তু পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি? আমাদের সময় সবসময় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। যদি এমন হয়, তবে সেই গতিকে আমরা কি গতি বলবো? পর্যায়বৃত্ত গতি বলে। আর যদি সময় যদি সমান না হয়, তাহলে সেই গতিকে আমরা কি গতি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। কথাটা কি আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে ঘূর্ণন গতি ও পর্যায়বৃত্ত গতি উদাহরণ কি কি হতে পারে? সূর্য পৃথিবীর মধ্যেকার গতি, সূর্য ও পৃথিবীর গতি, পৃথিবীর গতি অবলিক সূর্য ও পৃথিবী গতি ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, ঘড়ি কাঁটার গতি। এখন আসি সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কাকে বলে? সরল স্পন্দন গতি কাকে বলতে কি বলছে? কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি এমন হয় যে এর যাত্রাকালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করে, তবে ওই বস্তুর গতিকে আমরা কি বলতে পারি? সরল সন্দিত গতি বলতে পারি। এটা একটু ভুল লেখা হয়েছে, দুঃখিত। সন্দিত গতি বলে। একে সরল স্পন্দন গতিও বলা হয়। কি বলছি আমরা? কাকে বলেতে? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি এমন হয় যে এর যাত্রাকালে অর্ধেক সময় একই দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করে, তবে তাকে সরল সন্দিত গতি বা সরল স্পন্দন গতি বলে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝাই। ধরো এই একটা দোলনা লাগবে না, এটা একটা ধরো সুতা দিয়ে আমি একটা বস্তু বেঁধে রাখলাম। এইটাকে যদি আমি টানে এই জায়গায় নিয়ে তারপর যদি ছেড়ে দিই, তাহলে সে এদিকে এসে আবার এদিকে যাবে, আবার এদিকে চলে আসবে, ঠিক কিনা? এইরকমভাবে সে কি সবসময় কি করতে থাকবে? দুলতে থাকবে। এইটা এক ধরনের সরল স্পন্দন গতি। এটা এক ধরনের সরল স্পন্দন। ধরো এটা একটা দোলনা, আমরা এটা কল্পনা করলাম কি একটা দোলনাকে যখন তুমি এখান থেকে ধাক্কা দিছো, সে বি অবস্থান থেকে এ অবস্থানে চলে গেল। এই নির্দিষ্ট স্থানে ওঠার পর সে কিন্তু আবার বি বিন্দুতে ফিরে আসবে, কিন্তু এখানে স্থির থাকবে না, সে এখান থেকে আবার উঠবে সি বিন্দুতে। তাহলে এ বিন্দু বি বিন্দু থেকে সে বি বিন্দুতে তুমি ধাক্কা দিছো, ধাক্কা দেওয়ার পর সে গেছে এ বিন্দুতে, এ বিন্দু থেকে সে আবার চলে গেছে সি বিন্দুতে। তাহলে তুমি এখান থেকে ধাক্কা দিছো, বল প্রয়োগ করছো, সে গেছে এ বিন্দুতে, আর তারপর এখান থেকে সে চলে গেছে বি বিন্দুতে না গিয়ে
তার বিপরীত ঠিক বিন্দু সি বিন্দুতে। এই ক্ষেত্রে যদি সময়ের মান সমান হয়, অর্থাৎ এদিকে যেতে যে সময় লাগবে এদিকে যেতেও যদি সেই সময়ই লাগে, তাহলে আমি বলতে পারি মোট সময়ের অর্ধেক সময় এদিকে, বাকি অর্ধেক সময় এদিকে গেছে না, ঠিক কিনা? এটা আমি বলতে পারি যে অর্ধেক সময় এদিকে গেছে, বাকি অর্ধেক সময় এদিকে গেছে। তো এই ক্যাটাগরির গতিকে আমরা কি গতি বলবো? সরল স্পন্দন গতি অথবা সরল সন্দিত গতি। আরও একটা উদাহরণ হতে পারে, যেমন এই একটা স্প্রিং, এই স্প্রিংয়ে তুমি একটা বস্তু বেঁধে এইটাকে তুমি নিচের দিকে বল প্রয়োগ করলা। তো যখন তুমি বল প্রয়োগ করে টানলা, টাইনে যদি সাইডে দাও, অর্থাৎ টানলে তোমার এটা যাবে কোন দিকে? এইটা এই পর্যন্ত নামবে। তারপর হঠাৎ যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি ঘটবে? সে কি এই পর্যন্ত এসে থেমে যাবে? কখনো না। সে কি ঘটবে? সে আরেকটু উপরে উঠবে, এখানে এসে স্থির হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তো এইটা স্বাভাবিক অবস্থায় একটা স্প্রিং ছিল, টানছো তুমি নিচের দিকে, তুমি টানার কারণে সে এতটুকু তার নিচের দিকে সে গেছে। তারপর তুমি যখন ছেড়ে দিছো, তখন সে উপরে উঠে এই বিন্দু পর্যন্ত না গিয়ে আরও একটু উপরে এই বিন্দু পর্যন্ত গেল। অর্থাৎ ধরো এইটা হচ্ছে এ বিন্দু, তুমি বি বিন্দুতে সাইডে দিছো, কিন্তু সে উঠছে কোন বিন্দুতে? সি বিন্দুতে উঠছে। তো যদি এমন যদি হয় যে এ বিন্দুতে তুমি ছেড়ে দিছো, কিন্তু এ বিন্দু থেকে তুমি বল প্রয়োগ করছো, বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে আসার পর তুমি ছেড়ে দিছো, সেইটা সি বিন্দুতে উঠছে, তাহলে কি ঘটবে? সে সবসময় এইরকমভাবে সবসময় সে কি করতে থাকবে? দুলতে থাকবে। এই দোলার মানটা যদি নিচে যাওয়ার ক্ষেত্রে যে সময় লাগে, উপরে যাওয়ার ক্ষেত্রে যদি একই সময় লাগে, তাহলে আমরা সেটাকে কোন ধরনের গতি বলতে পারি? সরল সন্দিত গতি অথবা সরল স্পন্দন গতি বলতে পারি। ঠিক আছে, এইটার আরও একটা উদাহরণ হতে পারে, যেমন পেন্ডুলামের গতি। ঘড়ির কাঁটা ক্ষেত্রে পেন্ডুলাম তুমি দেখছো এইরকমভাবে দুলতে থাকে, অর্থাৎ এইরকমভাবেই কিন্তু পেন্ডুলামও উপরের দিকে একটা নির্দিষ্ট সময় ওঠে, তারপর আবার এদিকে গিয়ে নির্দিষ্ট সময় আসে। তাহলে পেন্ডুলামের গতি কিন্তু এইরকমভাবে অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অপর দিকে দুলতে থাকে। এই ধরনের গতিকে আমরা কি ধরনের গতি বলতে পারি? সরল স্পন্দন গতি বলতে। তাহলে কি কি হতে পারে? কি কি হতে পারে? স্প্রিং এর গতি, পেন্ডুলামের গতি, অথবা আরেকটা আমরা কি বলতে পারি? আরেকটা আমরা বলতে পারি দোলনার গতি, ঠিক কিনা? তাহলে আমরা কি কি বলতে পারি? স্প্রিং, দোলনা, অথবা পেন্ডুলাম। পেন্ডুলাম ইত্যাদি কিসের গতি হবে? ইত্যাদি হবে সরল সন্দিত গতি। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি নেক্সট, ভেক্টর রাশি, স্কেলার রাশি। সাধারণত আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম রাশি দুই ধরনের, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। কিন্তু শুধুমাত্র এই দুই ধরনেরই রাশি নয়, এছাড়া আরও দুই ধরনের রাশি আছে। একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, ভেক্টর রাশি কোনগুলো? যাদের মান এবং দিক রয়েছে তাদেরকে আমরা বলবো কি রাশি? ভেক্টর রাশি। আর যাদের শুধুমাত্র মান রয়েছে তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা তো বুঝলাম যে রাশি আরও দুই ধরনের আছে, ভেক্টর রাশি, স্কেলার রাশি। কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, এইগুলো আমাদের স্কেলার রাশি, এগুলো আমাদের জানতে হবে না? এটা জানার জন্য একটা ছন্দ আছে, ভেক্টর রাশি সমূহের একটা ছন্দ আছে। ছন্দটা কি? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের টানে। এখান থেকে প্রত্যেকটা অক্ষর থেকে একটা একটা করে রাশি বের হবে। যেমন আমরা একটু দেখি, যেমন ভ থেকে বের হবে ভরবেগ, বে থেকে বের হবে বেগ, স থেকে বের হবে সরণ, ব থেকে বের হবে বল, প্রি থেকে বের হবে প্রাবল্য, ও থেকে বের হবে ওজন, ত থেকে বের হবে ত্বরণ, ম থেকে বের হবে মন্দন, ভা থেকে বের হবে ভ্রামক, সা থেকে বের হবে সান্দ্রতা, প্রে থেকে বের হবে পৃষ্ঠটান,
পৃষ্ঠ টান, আর মা থেকে বের হবে মহাকর্ষ, তা থেকে বের হবে টান অবলিক টর্ক। তো মাথায় রাখতে হবে এই সকল রাশি, এই সকল শব্দ যে সকল শব্দের সাথে যুক্ত থাকবে ওই সকল রাশি হবে ভেক্টর রাশি। আর ওইগুলো বাদে, এইগুলো রাশির সাথে যুক্ত না এমন যে সকল রাশি আছে সকল রাশিগুলো হবে কি রাশি? স্কেলার রাশি। সাধারণত আমরা জানবো কি ভেক্টর রাশি মান এবং দিক রয়েছে, স্কেলার রাশি মান আছে কিন্তু দিক নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে এখান থেকে কিছু আমরা জিনিস জানবো যে কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি। যেমন সরণ এবং দূরত্ব। সরণ একটি কি রাশি? ভেক্টর রাশি, ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব হবে একটা স্কেলার রাশি। কারণ ওই যে একটু আগে আমি যে তোমাদের ছন্দ পড়াইছি সেই ছন্দে কিন্তু দূরত্ব নাই, এই কারণে আমরা বলতে পারি কি দূরত্ব হবে একটি স্কেলার রাশি কিন্তু সরণ হবে একটি ভেক্টর রাশি। তাহলে এখন সরণ কি দূরত্ব কি সেইটা যদি আমাদের বুঝতে হয় আগে আমরা একটু জিনিস আঁকি। ধরো এ বিন্দুতে একটা বস্তু আছে, সেইটাকে আমি বি বিন্দুতে নিতে চাচ্ছি। তাহলে আমি বিভিন্ন পথে কিন্তু আমরা এ থেকে বিতে নিতে পারি। যেমন এখানে আমি মোটমাট 4টা পথ আঁকছি। এই একটা পথ, এই 2 নাম্বার খাসকাটা একটা পথ, এই বৃত্তাকার একটা 3 নাম্বার এক পথ, আর চতুর্ভুজের মতো একটা পথ, এইটা হচ্ছে 4 নাম্বার পথ। ঠিক আছে না? আচ্ছা, আমার প্রশ্ন হয়েছে এ থেকে বিতে যাও সর্বনিম্ন পথ কোনটা? সরলরৈখিক পথটা, ঠিক কিনা? এই সরলরৈখিক পথটাকে বলা হয় সরণ। আর বাকি 3টা যে পথ আঁকছি আমরা সেইটা কিন্তু সর্বনিম্ন পথ নয়, এই সকল পথকে বলা হয় দূরত্ব। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমি বলতে পারি কি একটা বস্তু আদি অবস্থান কোনটা? এ বিন্দু। শেষ অবস্থান কোনটা? বি বিন্দু। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের ন্যূনতম পথটাকে আমরা কি বলবো? তাহলে সরণ বলবো। আর বাকি সকল পথের যোগফলকে, বাকি সকল পথকে আমরা কি বলবো? দূরত্ব বলবো। এখন ধরো এই ক্ষেত্রে বাকি সকল পথের ভিতরে 4 নাম্বার পথের দিক যদি আমরা কল্পনা করি, 4 নাম্বার পথে তুমি এ থেকে সিতে গেছো, সি থেকে ডিতে গেছো, ডি থেকে বিতে গেছো, তাহলে তোমার দূরত্বটা কত হবে? এসি প্লাস সিডি প্লাস বিডি। তার মানে 3টে পথের যোগফল দাঁড়াইতেছে। তার মানে অন্যান্য পথের মোট যোগফলকে আমরা তাহলে বলবো কি? দূরত্ব। একটা পথ, অন্যান্য পথ বলতে কি, আমি 4 নাম্বার পথটা যদি কল্পনা করি, 4 নাম্বার পথে তুমি কিন্তু 3বার দূরত্ব অতিক্রম করতেছো, তাহলে এই 3বারের যোগফলটা হবে না তোমার মোট দূরত্বটা? কারণ এ থেকে বিতে যাওয়া হচ্ছে তোমার অরিজিনাল তোমার গন্তব্য। তাহলে তুমি এ থেকে বিতে, এ থেকে সিতে যাচ্ছ, সি থেকে ডিতে যাচ্ছ, ডি থেকে বিতে যাচ্ছ, তাহলে এক্ষেত্রে তুমি 3টা পথ অতিক্রম করতেছো, তাহলে মোট 3টা পথের যোগফল হবে কি তোমার সেই ক্ষেত্রে? দূরত্ব। তাহলে শুধু দূরত্ব বলতে আমি এইটা বলবো না যে সর্বনিম্ন পথটা কি দূরত্ব, সর্বনিম্ন পথ হয় বাকি সব কিছুই হবে দূরত্ব, বাকি সব কিছু যোগফলকে বলা হয় কি? দূরত্ব। এই যে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানে মধ্যবর্তী ন্যূনতম পথকে বলা হয় কি? সরণ। কিন্তু কোনো বস্তু আদি অবস্থান এবং শেষ অবস্থানে মধ্যবর্তী সর্বমোট পথটাকে কি বলা হবে? দূরত্ব। শেষ অবস্থান এর পথে তুমি যাইতেছো 3 ভাবে যাইতেছো, এই একটা পথ, এই 2টা পথ, এই 3 নাম্বার পথ, তাহলে এই 3 পথের যোগফলকে তুমি বলবা কি? দূরত্ব। 4 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু 3 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু তুমি একটা অর্ধবৃত্তাকার পথ যাইতেছো, সেক্ষেত্রে তুমি মান বের করে নিতে পারবা। কিন্তু 4 নাম্বারটা কি? তাহলে এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটা বলতে পারি না যে অন্য পথটা কি বলা হবে? দূরত্ব। পথ বলতে কিন্তু এসিকেও বোঝানো হইতে পারে, এই কারণে এসিকে না জানি বোঝানো হয়, এই কারণে মোট অতিক্রান্ত পথকে বলা হবে কি? দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এই দূরত্বকে, সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। ঠিক আছে? প্রকাশ করব কি দ্বারা? আমরা প্রকাশ করব এস দ্বারা। আর একক কি? একক হচ্ছে মিটার। মিটার। আর মাত্রা কি? মাত্রা হচ্ছে এল। দূরত্বের ক্ষেত্রে দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। একক মিটার, মাত্রা এল। ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইটা তো আমরা বুঝলাম, ঠিক কিনা, যে সরণ কোনটাকে বলে, দূরত্ব কোনটাকে বলে, কাকে বলেও বুঝলাম,
প্রকাশ কি কি দিয়ে করা হয় সেটাও আমি বুঝাইয়া দিলাম। এখন আমরা এই বিষয়ক কিছু একটু ম্যাথ করব। যেমন ম্যাথটা কি হতে পারে একটু খেয়াল করো। এই একটা বৃত্তাকার পথ যার ব্যাসার্ধ হইছে আর, ধরলাম আমি এটা ও বিন্দু, তাহলে ও বিন্দু থেকে এই বরাবর আমি একটা টানলাম এ, এটা টানলাম বি, এটা টানলাম সি, এই টানলাম ডি। ঠিক আছে, তোমার কোশ্চেনে বলছে, 1 নম্বর কোশ্চেনে বলছে এ থেকে বিতে গেলে সরণ ও দূরত্ব কত। একই রকম তোমাকে বলছে 2 নম্বর কোশ্চেনে বলছে এ থেকে সিতে গেলে সরণ ও দূরত্ব কত। আবার 3 নম্বর কোশ্চেনে বলছে এ থেকে ডিতে গেলে সরণ ও দূরত্ব কত। 4 নম্বর কোশ্চেনে বলছে এ থেকে এতে গেলে সরণ ও দূরত্ব কত। তার মানে 4টা কোশ্চেন তোমাকে বলছে। ঠিক আছে, আমরা এই 4টা কোশ্চেন একটা একটা করে কি করব, সলভ করব। প্রথমে আসি 1 নম্বর কোশ্চেন। 1 নাম্বার, বৃত্ত আঁকলাম, ব্যাসার্ধ আর, তুমি এ বিন্দুতে ছিলা, এ বিন্দু থেকে তুমি আসছো বি বিন্দুতে, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছো। যদি আমি ধরি এ বি সি ডি, এখানে তো এ বি সি ডি ছিল, এই সি এই ডি, যদি আমি ধরি এ বি সি ডি বিন্দু 4টি একটা বৃত্তকে সমান 4টা ভাগে বিভক্ত করছে, তাহলে এ থেকে বিতে আসলে তুমি 4 ভাগে কয় ভাগ আসছো, 4 ভাগের 1 ভাগ আসছো। তাহলে এই ক্ষেত্রে তোমার দূরত্ব হবে, দূরত্ব সমান সমান হবে পরিধির 4 ভাগের 1 ভাগ। ঠিক কিনা? তুমি যেহেতু 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করছো, ফুল পরিধি 2 পাই আর, তার 4 ভাগের 1 ভাগ তুমি অতিক্রম করছো না, তাহলে আমি দূরত্ব বলতে পারি কত। দূরত্বকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা, দূরত্বকে আমরা প্রকাশ করলাম ডি এ বি দ্বারা। তাহলে ডি এ বি সমান কি হবে 1/4 2 পাই আর। ঠিক আছে না, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের মানটা কত বের হয়, তাহলে পাই আর ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তারপর আসি যে সরণ এস এ বি সমান তাহলে কত, সরণ এ থেকে বিতে সর্বনিম্ন পথটা হবে সরণ। আচ্ছা, এ থেকে বি সর্বনিম্ন পথ কোনটা, এইটা না সর্বনিম্ন পথ? ঠিক আছে না, এইটাই তো হয় সর্বনিম্ন পথ। যদি এইটাই সর্বনিম্ন পথ হয়, তাহলে এই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমার কাছে এইটা আর এই মানটা দিয়ে দেওয়া আছে, ও বি এর মান আমরা জানি কত, আর। আচ্ছা, আমরা তো ও এর মানও জানি, এইটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটাও তো আর। তাহলে এই একটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, যার ভিতরে আমাদের মান বের করতে হবে কার, অতিভুজের মান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ সমান সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এ বি সমান সমান আমরা কি লিখতে পারি, √ ও বি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, মান যদি বসাই দিই √ আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে আমার নামে কত, √ 2 আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কত, √2 আর। তাহলে 1 নাম্বার কোশ্চেন আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে, সরণও নির্ণয় করছি আমরা, দূরত্ব আমরা নির্ণয় করছি। ঠিক কিনা, কনসেপ্টটা কি বোঝা হয়েছে? আচ্ছা, এখন যদি এ থেকে সিতে নামে, এ থেকে সিতে যদি নামে,
2 নাম্বার কনসেপ্ট, যদি এ থেকে সিতে নামে, এ থেকে সিতে সে পরিধি কত অংশ অতিক্রম করছে? পরিধির অর্ধেক অতিক্রম করছে না, ঠিক কি না? পরিধির অর্ধেক অতিক্রম করছে না, তাহলে আমরা দূরত্ব ডি এ সি সমান সমান আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু 2πr লিখতে পারি। তাহলে 2 কি হয়ে যাবে? কাটাকাটি, তাহলে অ্যান্সার নামবে কি? পাই আর। ঠিক আছে, তারপর আসি সরণ এস এসি। এস এসি, আচ্ছা এস এসি সমান কত হবে? তুমি যদি একটু খেয়াল করো, এ বিন্দু থেকে সি বিন্দু সর্বনিম্ন পথটাকে বলা হয় সরণ। এ বিন্দু থেকে সি বিন্দু সর্বনিম্ন পথটা না এই সরলরেখী পথটা, তাহলে এই সরলরেখী পথটা কত হবে? এইটুকু কত? আর ও থেকে সি পর্যন্ত, আবার ও থেকে এ পর্যন্ত কত? আর। তাহলে তোমার সর্বনিম্ন পথটা কি হবে? তাহলে ব্যাসের সমান, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা এখানে এস এসি সমান কি রাখতে পারি? 2r। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা গেল। তারপর আসি 3 নাম্বারে। 3 নাম্বারে আমি তোমাদের বলছি কি, এ থেকে ডি, এ থেকে ঘুরে তুমি ডিতে আসছো। আচ্ছা এ থেকে ঘুরে ডিতে আসলে তুমি 4 ভাগে কয় ভাগ অতিক্রম করছো? এই 1 ভাগ, এই 2 ভাগ, এই 3 ভাগ, তার মানে 4 ভাগে তুমি 3 ভাগ অতিক্রম করছো না? কিসের 4 ভাগে 3 ভাগ অতিক্রম করছো? পরিধি 4 ভাগে 3 ভাগ অতিক্রম করছো। তাহলে আমরা এখানে 3 নাম্বারের ক্ষেত্রে ডি এ ডি সমান সমান আমরা কি লিখতে পারি? 3/4 ইন্টু 2πr। তাহলে আমাদের এখানে মানটা কত বের হয়? 3/2πr। ঠিক আছে না? কোনো সমস্যা আছে? তারপর আমরা আসি যে সরণ। সরণ কত হবে? এস এ ডি। আচ্ছা সরণ সম্পর্কে আমরা জানি কি, সর্বনিম্ন পথটাকে বলা হয় সরণ। এ থেকে ডি সর্বনিম্ন পথটা না এই পথটা, এই পথটা না সর্বনিম্ন পথ। তো এই পথটার মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা এইটা জানি ব্যাসার্ধ আর, এইটাও জানি ব্যাসার্ধ আর, আবার আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক কিনা? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি না? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এই আর নামবে, তাহলে এই এস এ বির মান যেটা নামছিল এই ক্ষেত্রেও কি সেই মানটাই নামবে না, ঠিক কিনা? এটাই তো নামা উচিত, কারণ এখানেও তো আমরা আর এবং আর দিয়েই করছি। আর ডি এ থেকে ডির ক্ষেত্রেও আমরা আর এবং আর দিয়েই করব, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে এস এ ডি সমান কি হবে? √2r। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? এখন আমরা আসি যে 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেন আমরা বলছিলাম কি, 4 নাম্বার কোশ্চেনটা এখানে করি। 4 নাম্বার কোশ্চেনে বলছি কি, যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি সে আবার এ বিন্দুতে ফিরে আসে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি সে আবার এ বিন্দুতে ফিরে আসে, তাহলে সে ফুল পরিধিটাই কি অতিক্রম করে না, ঠিক কিনা? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি সে আবার এ বিন্দুতেই ফিরে আসে, তাহলে সে ফুল পরিধিটাই অতিক্রম করে না। তাহলে সেই ক্ষেত্রে ডি এ এ সমান সমান আমরা কি লিখবো? তাহলে 2πr। এইটা লিখবো না, ঠিক কিনা? এটাই তো লেখা উচিত, কারণ যেহেতু সে ফুল পরিধিটাই অতিক্রম করে, তাহলে পরিধির সূত্র জানি 2πr, তাহলে আমরা 2πrই লিখবো, ঠিক কিনা? এখন আসি সরণ। সরণ সম্পর্কে আমরা জানি কি ভাইয়ারা, যে সর্বনিম্ন পথটাকে বলা হয় সরণ। আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন পথটাকে বলা হয় সরণ। তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছো, ঘুরে যদি আবার তুমি এ বিন্দুতেই ফিরে আসো, তাহলে তাহলে কি তোমার সর্বনিম্ন আদি বিন্দু আর শেষ বিন্দু কি একই বিন্দুকে বোঝানো হইতেছে না? তাহলে তার ন্যূনতম পথ কত ধরবো আমরা? 0 ধরবো না? যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু হয়, তাহলে তোমার সর্বনিম্ন পথ আমি ধরবো কোনটা? তাহলে 0 ধরবো, ঠিক কিনা? আমি এখান থেকে যদি ঘুরে আবার যদি এই বিন্দুতে ফিরে আসি, তাহলে আমার আদি বিন্দু কত? এই বিন্দুটা ছিল। শেষ বিন্দুটা কত? এই বিন্দুটাই ছিল। তাহলে এই ক্ষেত্রে আমার তাহলে সর্বনিম্ন পথটা কত হবে? মাইনাস কত হবে? মাইনাস করলে অ্যান্সারটা কত হয়? 0ই তো হয়। তাহলে আমরা বলতে পারি কি, যে এস এ এ সমান সমান তাহলে কত? 0। এই কিন্তু আমাদের তিনোটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এর ভিতরে এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা কিন্তু তোমাদের এসএসসি 2023 সালে তোমাদের বড় ভাইয়াদের বড় আপুদের কোশ্চেন ছিল, যে এই কোশ্চেনটা আসছিল ঢাকা বোর্ডে আসছিল সম্ভবত 2023 সেশনে। 2023 সেশনে এই কোশ্চেনটা আসছিল 2 নম্বরে, যে এ থেকে যদি সিতে নামানো হয় তবে সেই ক্ষেত্রে দূরত্বের মান এবং সরণের মান কত সেটা বের করো। এই কিন্তু আমরা বের করে দেখাই দিছি।
আমি কিন্তু সবগুলোই বের করে দেখাই দিচ্ছি, কনসেপ্ট কিন্তু সবই তোমাদের শেখানো হয়ে গেছে। এখন এটা তোমাদের পারা উচিত, এই ক্যাটাগরি অঙ্ক করবো সামনে, কিন্তু বুঝছো কিনা সেইটা হয়েছে কথা। আচ্ছা, আমরা একটু নেক্সট টপিকে যাই। এখন আমরা কিছু টিক পড়ব। প্রথম টিকে আসি। এতক্ষণ আমরা যা যা পড়াইছি তার উপর বেস করে কিছু টিক আছে, এখন আমি সেই টিকগুলো সলভ করব। এই সকল টিক কিন্তু বোর্ডের টিক, আমার এটা লেখা হয় না কোন কোন বোর্ডে, সেটা দুঃখিত আমি, কিন্তু সবগুলোই বোর্ডের টিক, ঠিক আছে। এখন আমরা একটু দেখি টিকগুলো পারি কিনা। চলন্ত ট্রেনে দুই বন্ধু মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলে? আচ্ছা, চলন্ত ট্রেনে দুইজন বস্তু একজনের সামনাসামনি আরেকজন বসে আছে। চলন্ত ট্রেনে যেহেতু আছে, তার মানে কি তারা কি স্থির আছে? না। দুই বন্ধুই তাহলে কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে না? গতিশীল যদি অবস্থায় থাকে, তাহলে একজনের সাপেক্ষে অন্যজন কি হবে? পরম আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি, স্থিতি নাকি গতি? স্থিতি আর গতি তো আগেই বাদ। এখন হয় আপেক্ষিক স্থিতি হবে, না হয় আপেক্ষিক গতি হবে, ঠিক কিনা? আমরা আপেক্ষিক গতিতে কি পড়ছিলাম একটু যাই। আপেক্ষিক গতিতে কি বলছিলাম? পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলো পরম গতি। আর আপেক্ষিক ওইটা পরম গতি বলছে। আপেক্ষিক গতিতে আমরা কি বলছি? কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলে তাকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতি বলে। যদি এখানে খেয়াল করো, গতিশীল বস্তুর সাপেক্ষে, তার মানে একটা বস্তু যার প্রসঙ্গ কাঠামোটা অলওয়েজ কি অবস্থায় থাকবে? গতিশীল অবস্থায় থাকবে। আর যার অবস্থান আমরা নির্ধারণ করতেছি, কোনো এক বস্তুর অবস্থান নির্ণয় করছে, সেই বস্তুর অবস্থানে সবসময় কি হইতে আছে? পরিবর্তন হইতে আছে। তার মানে সে কি স্থির অবস্থায় আছে? সেও কিন্তু স্থির অবস্থায় নাই। তার মানে প্রসঙ্গ কাঠামোটাও তোমার গতিশীল অবস্থায় আছে, আর যার অবস্থান আমরা নির্ণয় করতে আছি সেও সবসময় কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি? তাহলে আপেক্ষিক গতি হবে। এখন যদি আমরা ওই কোশ্চেনটায় যাই, ওই কোশ্চেনটায় কি বলছি আমরা, কি বলা হয়েছে যদি আমরা একটু দেখি। ওই কোশ্চেনে বলা হয়েছিল যে চলন্ত ট্রেনে দুই বন্ধু মুখোমুখি বসে আছে। চলন্ত ট্রেনে যদি দুই বন্ধু মুখোমুখি বসে থাকে, তারা কি স্থির অবস্থায় আছে? না, কখনো স্থির অবস্থায় নেই। সেও গতিশীল আছে, আমিও গতিশীল আছি, ঠিক কিনা? ট্রেনের ভিতরে আছি কিন্তু গতিশীল অবস্থায় আছি। তো তাহলে আমরা বলতে পারি কি, তাহলে উদাহরণ অ্যান্সার কোনটা হবে? তাহলে আপেক্ষিক গতি হবে, ঠিক কিনা? কারণ একজনের সাপেক্ষে আরেকজন সবসময় কি অবস্থায় আছে? তাহলে গতিশীল অবস্থায় আছে। যদি আমরা কল্পনা করে থাকি তাহলে এটা দাঁড়ায় কি, তারা ট্রেনের ভিতরে, ট্রেন গতিশীল অবস্থায় আছে, তার মানে সবাই কি অবস্থায় আছে? তাহলে গতিশীল অবস্থায় আছে না, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি কি অ্যান্সার হবে আপেক্ষিক গতি। তারপর আসো 2 নাম্বার কোশ্চেনে বলছি কি, দুটি বাস একই বেগে পাশাপাশি চললে একটি বাসের সাপেক্ষে অপর বাস কি অবস্থায় আছে? আপেক্ষিক স্থিতিশীল, পরম স্থিতিশীল, আপেক্ষিক গতি নাকি পরম গতিশীল? আচ্ছা, দুটি বাসে তুমি দেখো, একটু খেয়াল করো, দুটি বাস একই বেগে পাশাপাশি চললে একটি বাসের সাপেক্ষে অপর বাস কি অবস্থায় আছে? ধরো একজন ব্যক্তি একটা বাসে চলে এদিকে যাচ্ছে, অপর আরেকজন ব্যক্তি বাসে চলে এদিকে যাচ্ছে। সেও 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, আর সেও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো যদি দুইজনই 10 মিটার পার সেকেন্ড বেগে যাইতে থাকে, তাহলে একজন আরেকজন কি গতিশীল অবস্থা থাকবে নাকি স্থির অবস্থা থাকবে? একটু বলো তো। দুইজন ব্যক্তি যাচ্ছে, সেও এদিকে যাচ্ছে আর এই ব্যক্তিও ধরো এদিকে যাচ্ছে, দুইজন ব্যক্তি একই দিকে যাচ্ছে। ধরো এই একটা বস্তু এদিকে যাচ্ছে, আর এই আরেকজন ব্যক্তি বাসে করে এদিকে যাচ্ছে। দুইজন যদি একই দিকে যদি যায় আর একই বেগে যদি যায়, তাহলে এর সাপেক্ষে সে কি স্থির অবস্থায় আছে না? একই বেগে থাকার কারণে স্থির অবস্থায় আছে। তুমি ধরো যে মোটরসাইকেলে একজন ব্যক্তি আছে, অপর মোটরসাইকেলে আরেকজন ব্যক্তি আছে, দুইজন যদি একই দিকে একই বেগে যদি যায়, তাহলে তারা একজনের সাপেক্ষে আরেকজন সবসময় তাকে স্থির দেখবে, কখনো গতিশীল অবস্থায় দেখবে না। কখনো সে অন্য একজন ব্যক্তি গতিশীল, যেহেতু দুইজনের বেগই সমান, বেগ সমান থাকার কারণে এখানে একজন আরেকজনকে কি অবস্থা দেখবে? স্থির অবস্থায় দেখবে। স্থির অবস্থায় দেখার কারণে তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো কি স্থির আছে? একজনের সাপেক্ষে আরেকজন স্থির আছে। আর যার অবস্থান নির্ণয় করে সেও কি স্থির আছে? হ্যাঁ, স্থির আছে, কারণ দুইজনের বেগই সমান এখানে, তাহলে স্থির অবস্থায় আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, ওইটাকে কোন গতি বলা হবে? আপেক্ষিক গতি বলা হবে।
আপেক্ষিক স্থিতিশীল বলা হবে। এখন আসে কোন বস্তু বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক সবকিছুতেই হতে পারে। কোন বস্তু বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক পথে হতে পারে? আচ্ছা, ঘূর্ণন গতি সাধারণত বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। বৃত্তাকার পথে ঘূর্ণন তো হয় সাধারণত বৃত্তাকার পথে, ঠিক কিনা? তাহলে আমরা এটা বলতে পারি কি যে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তার মানে ঘূর্ণন গতি হবে না। রৈখিক গতি তো কখনো হতে পারে না, রৈখিক গতি তো সরলরৈখিক, সরলরেখা বরাবর হবে, কিন্তু এখানে তো উপবৃত্তাকার বৃত্তাকার বলছে, তার তো সরলরেখা কখনো সেই রকম তো হয় না, তার মানে রৈখিক গতিও বাদ, ঘূর্ণন গতিও বাদ। চলন গতি, চলন গতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সমান সময় সমান পথ অতিক্রম করবে। এখানে তো ঘূর্ণন বিষয়ে কোনো রকমের তো কিছুই নেই, তাহলে এইটাও আমার হইতে আসে না। লাস্ট থাকতে আছে কোনটা? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি বৃত্তাকার পথে হইতে পারে? হ্যাঁ হইতে পারে। ঘড়ির কাঁটার গতি একটা নির্দিষ্ট সময় পর পর 12 কাঁটাটাকেই অতিক্রম করতে, 12 নাম্বার যে কাঁটা বা একটা ঘন্টার কাঁটাটা 12টা কি সবসময় কি করে? একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। কত সময় পর পর করে? 12টা কাঁটা 60 সেকেন্ডে কাঁটা সবসময় কত সেকেন্ড পর পর করে? 60 সেকেন্ড পর পর করে। মিনিটে কাঁটাটা কত সময় পর? 1 ঘন্টা পর পর করে। তাহলে করে তো একটা নির্দিষ্ট সময় পর পর করে, তাহলে আমরা বলতে পারি কি বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতির ভিতরে আছে। উপবৃত্তাকার গতি, উপবৃত্তাকার গতি কি পর্যাবৃত্ত হতে পারে? আমরা একটু ভাবি সম্ভব কিনা। যদি আমরা একটু খেয়াল করি যে পৃথিবী নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে, আবার সূর্যের চারদিকে সে 365 দিন পর পর ঘুরতে থাকে। তো সূর্যের চারদিকে যে সে 365 দিন পর পর যে ঘোরে, সে কিন্তু এইরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, যেখানে সূর্যকে রাখে সে এই বিন্দুতে, আর সে ঘুরতে থাকে এই উপবৃত্তাকার পথে। তার মানে বৃত্তাকার উপবৃত্তাকার এই দুইটা কি মানে পর্যাবৃত্ত গতি? হ্যাঁ মানে। তাহলে আমরা ওখান থেকেই বলতে পারি সরলরৈখিক। এখন সরলরৈখিক কি হইতে পারে? সরলরৈখিকও হতে পারে। সরলরৈখিক হওয়ার জন্য কি লাগবে আমাকে একটু বলো তো। সরলরৈখিক কীভাবে হতে? একটা স্প্রিংটা আমরা সবসময় বলছি সরল সন্ধিত গতি, কিন্তু স্প্রিংটা পর্যাবৃত্ত গতিও হইতে পারে। কিভাবে বুঝলাম? কারণ একটা স্প্রিং যখন তোমার এইরকমভাবে দুলতে থাকে, সে এইরকমভাবে দুলতে থাকে, নিচে যাবে আবার উপরে যাবে, আবার নিচে যাবে আবার উপরে যাবে, সবসময় কিন্তু এই বিন্দুটাকে, অর্থাৎ এই বিন্দু সমান সমান এই বিন্দুটাকে কিন্তু সে সবসময় কি করবে? অতিক্রম করবে। এই বিন্দুটাকে সে সবসময় কি করবে? অতিক্রম করবে। সরলরেখা বরাবরই সে সবসময় কি হতে থাকবে? স্পন্দিত হতে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে সে সবসময় অতিক্রম করতে আসে না, একটা নির্দিষ্ট সময় পরপরই সে করতে আসে। তাহলে আমরা এই গতিকে কি গতি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বল। তার মানে অ্যান্সার কোনটা হবে? পর্যায়বৃত্ত গতি। তারপরে আমরা আসি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, সরল দোলকের গতি, স্প্রিংয়ের গতি, পিস্টনের গতি। কোন ধরনের গতি? এই মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিক, যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, সরল দোলকের গতি, স্প্রিংয়ের গতি আর পিস্টনের গতি। কোন ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ঠিক, এটা মুখস্থ করে নেবে সবে। এইটাও এইরকমভাবে আস্তে আস্তে বর্ণনা করা যেত, কিন্তু যা যা করেছি তার সাপেক্ষে এইটাও পরে, এই কারণে ডাইরেক্ট আমি বলে দিতেছি, এটা মুখস্থ রাখবা যে হৃৎপিণ্ডের সংকোচনের প্রসারণের গতি, সরল দোলকের গতি, স্প্রিংয়ের গতি, পিস্টনের গতি সবগুলো কোন ধরনের গতির উদাহরণ? পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতির উদাহরণ। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতির উদাহরণ? আচ্ছা, পেট্রোল ইঞ্জিনের গতিটা কেমন হয় যদি আমরা একটু, পিস্টনের গতি কেমন হয়? এই ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতরে এই আমি একটা পিস্টন নিলাম, এই আমি একটা পিস্টন নিলাম, এই আমি একটা পিস্টন নিলাম। এই পিস্টনটাকে যখন আমার চাপ প্রয়োগ করা লাগবে তখন নিচের দিকে নামাবো, যখন আমার আয়তন বাড়ানো লাগবে তখন আস্তে আস্তে আমি এটা উপরের দিকে উঠাবো। তাহলে নিচে নামাতে পারি, উপরে উঠাতে পারি, আবার নিচে নামাতে পারি। চাপ প্রয়োগ করতে হলে যখন আমার বেশি চাপ প্রয়োগ করতে হবে তখন নিচে নামাতে হবে, যখন আমার আয়তন বাড়াতে হবে তখন উপরে উঠাতে হবে। পিস্টন সাধারণত এই জিনিসটাই ঘটে, হয় নিচে নামাতে হয়, না হয় উপরে উঠাতে হয়, কারণ তার মাধ্যমে গতিশীল অনুসমূহ গতিশীল হতে পারে এবং গতিশীল কারণে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপটা আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। তো এই এখানে হয় উপরে উঠাবো, না হয় নিচে নামাবো, হয় উপরে উঠাবো, না হয় নিচে নামাবো। তাহলে এইটা কি স্পন্দিত হইতেছে না এইরকম ভাবে?
তাহলে এটা কোন ধরনের গতির ভিতরে পড়ে? এটা আমার এখানে হয় সরল স্পন্দিত গতি, না হয় পর্যাবৃত্ত গতি। কারণ একটা নির্দিষ্ট সময় পর পর এরকমভাবে স্পন্দিত হইতে আসে সে, ঠিক কিনা? হয় সরল স্পন্দিত, প্রথমে যদি সরল স্পন্দিত গতি থাকে তাহলে সরল স্পন্দিত গতি লাগাবো, আর যদি ওইটা না থাকে তাহলে পর্যায়বৃত্ত গতি লাগাবো। এখানে দেখো তোমার এখানে রৈখিক গতি আছে, ঘূর্ণন গতি আছে, চলন গতি আছে, আর আছে পর্যায়বৃত্ত গতি। যেহেতু সরল স্পন্দন গতি নাই, এই কারণে আমরা এটাকে কি গতি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়। একই রকমভাবে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। ঠিক আছে, এটা 2 মার্কের কোশ্চেন আসে, কাকে বলে লিখে দেবা, তারপর একটা উদাহরণ দিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আরো কিছু কোশ্চেন আছে, যেমন বলছে কি কোনো বস্তু আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আমরা একটু এই অঙ্কটা করি। 1 নম্বর অঙ্ক, এই একটা বৃত্তাকার পথ, তুমি এ বিন্দুতে ছিলা, এ বিন্দু থেকে ঘুরে আবার তুমি এ বিন্দুতে ফিরে আসছো। তো যদি তুমি এ বিন্দুতে ছিলা, এ বিন্দু থেকে তুমি ঘুরে যদি আবার এ বিন্দুতে ফিরে আসো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি তুমি আবার এ বিন্দুতে ফিরে আসো, তাহলে তোমার সরণ এস এ সমান কত হবে? 0। একটু আগে আমরা একটা অঙ্ক করাইছিলাম, বৃত্তের অঙ্ক, সেখানে আমি দেখাইছি যদি আদি বিন্দু থেকে শুরু করে আবার শেষ বিন্দুতে ফিরে আসে, আর দুইটা যদি একই বিন্দু হয়ে থাকে, তাহলে আমরা সেই বিন্দুটাকে কি বিন্দু বলতে হবে? সেই বিন্দুর ক্ষেত্রে সরণের মান কত বলবো? 0 বলবো। কিন্তু দূরত্বের মান কত হবে? দূরত্বের মান হবে ফুল পরিধি, যেহেতু সে অতিক্রম করে, এই কারণে পরিধির সমান, অর্থাৎ পরিধি কত হবে তাহলে? ডি এ সমস্যা আমরা কি লিখবো তাহলে? 2πr। তাহলে 0 2πr, সরণের মান হচ্ছে 0 আর দূরত্বের মান হচ্ছে 2πr। তাহলে এখন আমরা একটু দেখি কোশ্চেনটা কত নাম্বারে। এখানে 0 আর 2πr, প্রথমে কোনটা আছে? প্রথমে আছে অতিক্রান্ত দূরত্ব, তারপর আছে সরণ। তাহলে প্রথমে হবে 2πr আর তারপর হবে কত? 0। তাহলে 2πr 0, প্রথমটাই আছে, তার মানে 1 নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা আসি যে 1 মিনিটে একটি ঘড়ির কাঁটা দেয়ালে সেকেন্ডে কাটা সরণ কত হবে? 1 মিনিটে একটি দেয়াল ঘড়ির সেকেন্ডে কাটা সরণ কত হবে? আচ্ছা এই জায়গায় আমি একটু আঁকি, এটা এই হচ্ছে একটা ঘড়ি, এই ঘড়ির এইটা হচ্ছে মিনিটের কাঁটা, সে 12টা থেকে ঘুরে যদি আবার 12টা মিনিটের কাঁটা সেকেন্ডে কাঁটা এরকম ঘুরে, আচ্ছা মিনিটে কাঁটাই ধরি, 12টা ঘুরে যদি আবার 12টা ফিরে আসে, তাতে তার সময় লাগবে কত? 1 ঘন্টা। 1 ঘন্টায় সে 12 থেকে ঘুরে আবার 12তে কি আসতেছে? ফিরে আসতেছে। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কি এই বিন্দুতেই ফিরে আসতেছে না? 12 থেকে যাত্রা শুরু করে আবার 12তেই ফিরে আসতেছে না? তাহলে এই ক্ষেত্রে সরণের মান সবসময় কত হইবে? আদি বিন্দু আর শেষ বিন্দু কি একই বিন্দু না? তাহলে একই বিন্দু যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সরণের মান কত ধরি? 0 ধরি, কারণ আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দু, সেই ক্ষেত্রে সরণের মান কত তাহলে? 0। তাহলে এটা অ্যান্সার কত হবে তাহলে? 0। তারপর বলছে কি 5 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথ এক বালক 8 বার ঘুরে আসলো, তার সরণ কত হবে? আচ্ছা এইটা আমরা একটু করব। কি বলছে? একটা বৃত্তাকার মাঠ, এই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো, এই বিন্দু থেকে ঘুরে তুমি এই 1 বার ঘুরছো, আবার 2 বার ঘুরছো, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, আবার 8 বার। তাহলে 8 বার ঘুরলে তুমি এই বিন্দুতেই কি ফিরে আসতেছো না? এই বিন্দুতে ফিরে আসতেছো। তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছো আবার কি ওই বিন্দুতে ফিরে আসতেছো? তাহলে ওই বিন্দুতে ফিরে আসলে আদি বিন্দু এবং শেষ বিন্দু কি একই বিন্দু না? একই বিন্দু যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সরণের মান কত হয়? 0 হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু কত বলবো তাহলে? 0। কিন্তু যদি এখানে বলা হয়তো দূরত্বের মান কত, দূরত্বের মান কত লেখবা? যেহেতু 8 বার সে ঘুরছে, কি বরাবর ঘুরছে? পরিধি বরাবর ঘুরছে, তার মানে দূরত্বের মান কত হবে সেক্ষেত্রে? 8 × 2πr। কথাটা বুঝছি কিনা? এই হবে তার দূরত্বের মান, আর এইটা হবে তার সরণের মান। এখন যদি আমরা ওই কোশ্চেনটার দিক তাকাই, ওই কোশ্চেনে কি বলছে যে 5 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথ এক বালক 8 বার ঘুরে আসলো, 8 বার ঘুরে আসলো, তার সরণের মান কত হবে? 0 হবে। 1 নম্বর হয়েছে অ্যান্সার।
এক ব্যক্তি 7 মিটার বৃত্তাকার ব্যাসে বৃত্তাকার মাঠে 1.5 বার ঘুরলো, তার স্মরণ কত হবে? এই ক্ষেত্রে আমার স্মরণের মান চাইছে। আচ্ছা আমরা এইটাও একটু করি। আচ্ছা এই ক্ষেত্রে কি ঘটছে যে এই একটা বৃত্তাকার মাঠ, তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছো, এই বিন্দু থেকে ঘুরে তুমি এই বিন্দুতে আসছো, তুমি এই একবার ঘুরছো, কিন্তু তুমি ঘুরছো কয়বার? 1.5 বার। তাহলে আর কি 0.5 মানে কি অর্ধেক ঘুরছো, অর্ধেক ঘোরা মানে তুমি এই পর্যন্ত আসছো, বি বিন্দুতে আসছো। তাহলে এ থেকে বিতে তুমি আসছো, এ থেকে বি সর্বনিম্ন পথ হয়েছে এই পথটা, ঠিক কিনা? আর এই পথটা হবে কি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হবে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তোমার উদ্দীপকে বৃত্তের ব্যাসার্ধ বললে দিয়েছে আর সমান সমান বললে দিয়েছে 7, অতএব এস সমান সমান কত হবে? 2 ইন্টু 7, কারণ স্মরণ হবে ব্যাসের সমান, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অ্যান্সারটা কত হবে? তাহলে 14। তাহলে অ্যান্সার কত হবে এই ক্ষেত্রে? অ্যান্সারটা কত হবে তাহলে? 14 মিটার, ঘ নাম্বার। আচ্ছা তারপর আমার বলছে কি এক ব্যক্তি একটি স্থান থেকে 8 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো, তার দূরত্ব স্মরণের পার্থক্য কত? তাহলে এক ব্যক্তি একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে উত্তর দিকে 3 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা এক ব্যক্তি কি বলছে? এক ব্যক্তি 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে উত্তর দিকে 3 মিটার, 4 মিটার পূর্ব 3 মিটার উত্তর। আচ্ছা 4 মিটার পূর্ব ধরি, এই বরাবর পূর্ব, এই বরাবর পূর্ব, ধরো ও থেকে এ বিন্দুতে আসছে, তাহলে ও এ সমান সমান কত বলে দেওয়া আছে? 4 মিটার। তারপর এ থেকে সে উত্তর দিকে গেছে, ধরলাম উত্তর উপরের দিকে, সে গেছে বি বিন্দুতে, তাহলে এ বির মানও দিয়ে গেছে, এ বি সমান সমান তোমার বলছে 3 মিটার, তাহলে এইটা 3 এইটা 4। তাহলে আমার বলো তো দূরত্ব হবে কি? দূরত্ব সমান সমান তোমার কত হবে? তাহলে 4 এবং 3-এর যোগফল, ঠিক কি না? 4 এবং 3-এর যোগফল হবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 4 + 3 সমান সমান 7 মিটার। এখন যদি আমরা আসি স্মরণের কথা, স্মরণ আমরা জানি কি আদি বিন্দু এবং শেষ বিন্দুর ন্যূনতম পথটাকে বলা হয় স্মরণ। আদি বিন্দু কত? ও, আর শেষ বিন্দু কত? এ। তাহলে সর্বনিম্ন পথটা হবে কি? ওবি। এই ওবিটা কি? এই ওবি একটা কি অতিভুজ না? কারণ এই একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে ওবি কি? অতিভুজ। তাহলে এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ সমান হয় কি? লম্বের রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? এস ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার লম্ব স্কয়ার, লম্বের মান কত? 3, তার উপর স্কয়ার প্লাস 4 উপর তার উপর স্কয়ার, ক্যালকুলেট করলে নামবে 5। তাহলে পার্থক্য কত হবে? অতএব পার্থক্য কত হবে? 7 - 5 = 2। তাহলে এখন আমাদের এখানে অ্যান্সার দেখতে হবে 2 কি আছে কিনা। হ্যাঁ 2 আছে, 2 নম্বরে অ্যান্সার হচ্ছে 2 নম্বর। বুঝছি কিনা? আচ্ছা তারপর আসি দ্রুতি। দ্রুতি কি? কোনো বস্তু একক সময়ে যে পথ বা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলি। ধরো তুমি এ বিন্দুতে আসো, এ বিন্দু থেকে তুমি যাচ্ছ বি বিন্দুতে, এই ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো ডি, আর এই ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট সময় অতিক্রম করছো টি। তাহলে এই ক্ষেত্রে দ্রুতি সমান সমান আমরা বলতে পারি কি? তাহলে দ্রুতি সমান সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ডি ডিভাইডেড বাই টি। কোনো একক সময়ে যে পথ অতিক্রম করবে তাকে আমরা দ্রুতি বলি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি সেকেন্ডে তুমি যাচ্ছ কি? ডি মিটার, কিন্তু তোমার কোশ্চেনে বলছে কি একক সময়, তার মানে 1 সেকেন্ডে তুমি কত যাচ্ছ? 1 সেকেন্ডে তুমি যাও ডি ডিভাইডেড বাই টি মিটার। তাহলে আমি বলতে পারি কি দ্রুতি সমান সমান তাহলে তোমার কত হবে? ডি ডিভাইডেড বাই দ্রুতি সমান সমান তোমার কি হবে? দ্রুতি সমান সমান ডি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এর একক তাহলে কি হবে? এর একক হবে, এর একক দূরত্বের একক কি? মিটার।
আর সময়ের একক কি সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর মাত্রা কি হবে? মাত্রা এম, মাত্রা 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 কি হবে? দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে আমরা এখানে লিখতে পারি এল পার টি। এখন দ্রুতির ভিতরেও বিভিন্ন রকমের দ্রুতি আছে, যেমন সমদ্রুতি। কোনো বস্তু দ্রুতি সব মান সবসময় যদি সমান থাকে তবে তাকে সমদ্রুতি বলে। ধরো তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছো, আবার সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেছো। প্রত্যেক ক্ষেত্রে যদি তোমার দূরত্বের মান সমান হয়, দ্রুতির মান যদি সমান হয়, প্রতি ক্ষেত্রে যদি তোমার দ্রুতির মান সমান হয়, প্রতি ক্ষেত্রে যদি তোমার দ্রুতির মান সমান হয়, তবে ওই দ্রুতিকে আমরা কি দ্রুতি বলবো? সমদ্রুতি বলবো। আর যদি প্রত্যেক ক্ষেত্রে দ্রুতির মান যদি সমান না হয়, তবে তাকে আমরা কি দ্রুতি বলবো? অসমদ্রুতি বলবো। এইটাই বলছি, কোনো বস্তুকণার দ্রুতির মান সবসময় যদি সমান থাকে তবে তাকে সমদ্রুতি বলে। কোনো বস্তুকণার দ্রুতির মান যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ধরো এই ক্ষেত্রে তোমার t1 সময় লাগছে, এই ক্ষেত্রে তোমার t2, এই ক্ষেত্রে তোমার t3, তাহলে এই যে তিনটা যে তোমার সময়, এই তিন সময় যদি দ্রুতির মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে না, তাহলে এই রকম যদি হয়ে থাকে তাহলে ওই দ্রুতিকে আমরা অসমদ্রুতি বলবো। আচ্ছা, তারপর আসি গড় দ্রুতি। কোনো বস্তুর মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় দ্রুতি পাবো। অর্থাৎ গড় দ্রুতি গড় দ্রুতি সমান সমান আমরা লিখতে পারি কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি, তারপর কি আছে? বেগ। সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। একটু আগে আমরা দূরত্বের সাপেক্ষে বলছি, যদি এটা আমরা সরণের সাপেক্ষে বলতাম যে তুমি আসো এ বিন্দুতে, এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে যাবে, এই ক্ষেত্রে তোমার সরণের মান যদি এস হয় আর যেতে যদি সময় লাগে তোমার টি, তাহলে এক্ষেত্রে বেগ সমান সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে টি সেকেন্ডে তুমি যাচ্ছ কত? এস মিটার। অতএব 1 সেকেন্ডে তোমার অ্যান্সারটা কত? তাহলে এস ডিভাইডেড বাই টি মিটার। তাহলে বেগ তাহলে হয় কি তোমার এস ডিভাইডেড বাই টি। যে কোনো সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, অথবা একক সময় কোনো বস্তুর সরণের পরিবর্তনকে বেগ বলে। এই একক সময় তো কোনো বস্তু বেগে সরণের পরিবর্তন কত? এস ডিভাইডেড বাই টি দ্বারাই না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি তার বেগ সমান কি হবে? তাহলে এস ডিভাইডেড বাই টি, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্র হয়েছে ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি। আচ্ছা, একক হবে কি? এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মাত্রা কি হবে? মাত্রা এল পার টি হবে। এল পার টি হবে। সমবেগ, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন যদি না হয়, অর্থাৎ এই যে আমরা একটা আঁকলাম, এই এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এইটা হচ্ছে ডি বিন্দু। প্রত্যেক ক্ষেত্রে যদি বেগের মান সমান থাকে তবে তাকে আমরা বলবো কি? সমবেগ। প্রত্যেক ক্ষেত্রে বেগের মান যদি সমান না থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি? অসমবেগ। এইটাই বলা হয়েছে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের মান যদি পরিবর্তন না হয় তবে তাকে সমবেগ বলে, আর যদি সময়ের সাথে কোনো বস্তু বেগের পরিবর্তন হয় তবে তাকে অসমবেগ বলে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি তার T1, এই ক্ষেত্রে যদি তার T2, আর এই ক্ষেত্রে যদি তার T3 লাগে, আর প্রত্যেক ক্ষেত্রে যদি প্রত্যেক ক্ষেত্রে বেগের মান যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? যে একে সমবেগ বলে। আচ্ছা, আর অসমবেগের ক্ষেত্রে কি হবে? সময়ের সাথে কোনো বস্তুর
সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন, বেগের মান যদি পরিবর্তন হয় তবে তাকে পরিবর্তন না হয়, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হলে তাকে অসমবেগ বলে। আর সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হলে তাকে আমরা, পরিবর্তন না হলে তাকে আমরা সমবেগ বলবো। কি বলছি আরেকবার একটু বলি, সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের মান যদি পরিবর্তন না হয় তবে তাকে সমবেগ বলে। আর সময়ের সাথে বেগের মান যদি পরিবর্তন হয় তবে তাকে অসম বেগ বলে। ঠিক আছে, অর্থাৎ বেগের মান যদি সমান হয় তবে তাকে আমরা বলবো সমবেগ, বেগের মান যদি সমান না হয় তাহলে আমরা বলবো কি অসমবেগ। সমান না হওয়া মানে বেগের পরিবর্তন হওয়া, ঠিক কিনা? আচ্ছা, এখন আমরা আসি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ মানে কি? ধরো তুমি এ থেকে বিতে যাবা, এই ক্ষেত্রে আমি একটা ক্ষুদ্র স্থান ধরলাম সি, এই একটা স্থান ধরলাম সি, এই সি বিন্দু এইটুকু জায়গা ধরলাম, এইটুকু জায়গা, এই জায়গাটা তো খুবই ক্ষুদ্র, এই জায়গাটা আমরা ধরলাম খুবই ক্ষুদ্র, এই জায়গাটা ধরলাম আমি খুবই ক্ষুদ্র। যদি এই জায়গাটা খুবই ক্ষুদ্র হয় তাহলে এই জায়গাটুকু অতিক্রম করতে তার খুবই ক্ষুদ্র সময় লাগবে, ঠিক কিনা? এক তো ক্ষুদ্র সময় লাগবে, আর এই ক্ষেত্রে বেগের মানটা কি খুবই বেশি হবে, ঠিক কিনা? তো এমন যদি হয় একটা নির্দিষ্ট ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেগের মান তুমি নির্ণয় করতে আসো, তাহলে সেই বেগটাকে বলা হবে তাৎক্ষণিক বেগ। একটা নির্দিষ্ট ক্ষুদ্র সময়ের জন্য কোনো বস্তু বেগের মান নির্ণয় করাটাকে ওই অবস্থানে বেগের মানটাকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ অথবা তাৎক্ষণিক বেগ। অর্থাৎ কোনো বস্তুর নির্দিষ্ট মুহূর্তের, এই নির্দিষ্ট মুহূর্ত বলতে এই স্থানটাকে বোঝাচ্ছি, নির্দিষ্ট মুহূর্তের বেগকে এই নির্দিষ্ট মুহূর্ত অতিক্রম করার ক্ষেত্রে সে যে বেগে থাকবে সেই বেগটাকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিক বেগে সময়ের মান সবসময় কি থাকে? ক্ষুদ্র থাকে। এই ক্ষেত্রে একে ডেল ভি দ্বারাও প্রকাশ করতে পারো। ডেল ভি সমান সমান সূত্র হচ্ছে যে তোমার লিমিট টি টেন্স টু 0 এস ডিভাইডেড বাই টি। এখানে লিমিট টি টেন্স টু 0 দ্বারা কি বোঝানো হচ্ছে? এইটা দ্বারা বোঝানো হচ্ছে সময়ের মান যে খুবই ক্ষুদ্র সেইটা বোঝানোর জন্য লিমিট টি টেন্স টু 0 দ্বারা প্রকাশ করা হয়। এবং এস ডিভাইড বাই টি দ্বারা, যেহেতু বেগের ক্ষেত্রে যেহেতু এস ডিভাইড বাই টি, এই কারণে এস ডিভাইড বাই টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এখন আসি গড় বেগ। এখন আমরা আসি গড় বেগে। গড় বেগ কাকে বলতে কি বলছি? কোনো বস্তুর মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাবো। মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাবো। গড় বেগে প্রকাশ করা হয় ভি এভারেজ, এ ভি জি, অথবা এটাকে ভি বারও লেখা যায়। তো ভি ভার সমান হবে কি? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, তাহলে মোট সরণ, ধরো তুমি এ বিন্দুতে আসো, এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেছো, বি বিন্দু থেকে তুমি সি বিন্দুতে গেছো। এই ক্ষেত্রে তোমার এ বিতে সরণ হচ্ছে S1, আর বি থেকে সিতে তোমার সরণ হচ্ছে S2। এই ক্ষেত্রে এ থেকে বিতে তোমার সময় হচ্ছে T1, বি থেকে সিতে তোমার সময় হচ্ছে T2। তাহলে এই ক্ষেত্রে মোট সরণ কত হবে? তাহলে S1 প্লাস S2, আর সময় কি হবে? T1 প্লাস T2। তাহলে গড় বেগে তাহলে এই একটা সূত্র দাঁড়ায়, ঠিক কিনা? এটা আমরা বলতে পারি না, কিন্তু আসলে শুধুমাত্র এই একটা সূত্রই না, আরও কয়েকটা গড় বেগের সূত্র হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন সেগুলো একটু দেখবো। আগে এইটুকু তো বুঝছো যে এভারেজ দ্বারা অথবা ভি বার দ্বারা গড় বেগে প্রকাশ করা হয়। গড় বেগ সমান হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়, S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। কিন্তু সবসময় এইটাই হয় না, অন্য কিছু হতে পারে, যেমন আমরা এখন সেইটাই দেখবো। আচ্ছা, যেমন একটা কোশ্চেন করাই, কোশ্চেনের ভিতরেই বোঝা যাবে। এই যে একটা কোশ্চেন, কি বলছি? একটি গাড়ি সরলরৈখিক রাস্তা যাত্রাপথে প্রথম অর্ধেক 80 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এইটা পড়ানোর আগে আরেকটু জিনিস আমাদের জানতে হবে। ধরো তোমাকে বলছে বেগ B10
কিলোমিটার পার আওয়ার। সাধারণত আমরা বেগের একক জানি কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে তোমাকে চাইছে কি এখানে বলা হয়েছে কি কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে তাহলে এটা আমার প্রকাশ করতে হবে কিসে, মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কীভাবে প্রকাশ করতে পারি, তাহলে মিটার পার সেকেন্ডে কিলোমিটার থেকে যদি মিটার নিতে হয় তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। এই 1000 দ্বারা আমরা গুণ করলাম। আর সেকেন্ড আওয়ার থেকে যদি সেকেন্ডে নিতে হয় তাহলে কি করতে হবে, 3600 দ্বারা গুণ করতে হবে। কিন্তু যেহেতু পার আওয়ার আছে এই কারণে 3600 দ্বারা আমরা কি করব, ভাগ করব। এইটাকে ক্যালকুলেশন করলেই আমরা কি করে ফেলতে পারি যে এইটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা এইটা করব না, আমরা এখানে যে মানটা থাকবে 10, সেই 10কে 3.6 দ্বারা ভাগ দেব। অর্থাৎ এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 10 দিয়ে যদি তুমি 36তে ভাগ করো তাহলে তোমার 3.6 নামবে। এই কারণে ডাইরেক্ট আমরা এখানে যে মানটা থাকবে সেই মানটাকে আমরা 3.6 দ্বারা ভাগ করব, তাতেই আমরা মিটার পার সেকেন্ডে পাই যাব। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা আসি এই কোশ্চেনটায়। এই কোশ্চেনটা আমাদের বলছে যে কোনো বস্তু একটি গাড়ি সরলরৈখিক রাস্তা যাত্রাপথে প্রথম অর্ধেক 80 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, গাড়ির গড় বেগ কত? আচ্ছা, এখানে তাহলে আমার প্রথম অর্ধেক যাত্রাপথে প্রথম অর্ধেক 80 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এবং দ্বিতীয় অর্ধেক গেছে কি 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এখানে গড় বেগের সূত্র আমরা কি অ্যাপ্লাই করতে পারি, ভি বার সমান কি লিখতে পারি, ভি বার সমান লিখতে পারি S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। কথা হয়েছে প্রথম আমাদের এখানে কি S1 এর মান দিয়ে দেওয়া আছে, উদ্দীপকে কি S1 এর মান দিয়ে দেওয়া আছে, উদ্দীপকে কিন্তু S1 এর মান দিয়ে দেওয়া নাই। তাহলে যদি S1 এর মান দিয়ে দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা করব বলো। এই অঙ্কটা কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারি না। কথা হয়েছে কেন করতে পারি না, কারণ আমার এখানে সকল মানগুলো দিয়ে দেওয়া নেই। যেমন S1 S2 মান কিন্তু উদ্দীপকে নাই, আছে কিন্তু V1 এর মান আর V2 মান, কিন্তু S1 S2 মান কিন্তু দিয়ে দেওয়া নাই। তাহলে আমরা কি এই অঙ্কটা এইরকমভাবে করতে পারি, এইরকমভাবে করতে পারি না। এইটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। এখন কথা হয়েছে মডিফাই আমরা কিভাবে করতে পারি, যদি আমরা একটু খেয়াল করি, আমরা S ইকুয়াল টু সূত্র জানি কি, আচ্ছা V ইকুয়াল টু জানি কি S ডিভাইডেড বাই T, সেখান থেকে S সমান কি হয় তাহলে VT। আচ্ছা, এখন S ইকুয়াল টু যদি VT হয় তাহলে এখানে আমরা S1 ইকুয়াল টু কি লিখতে পারি V1 T1, আর S2 সমান কি লিখতে পারি আমরা V2 T2। S1 ইকুয়াল টু লিখতে পারি V1 T1, S2 ইকুয়াল টু লিখতে পারি V2 T2, ঠিক কিনা? আচ্ছা, এগুলো আমরা লিখতে পারি কিনা। এখন যদি আমরা একটু খেয়াল করি, আমার V1 V2 এর মান আছে, V1 V2 আমরা লিখছি, S1 S2 কি আছে, নাই, T1 T2 কি আছে, তাও নাই, কিন্তু কিছু একটা দিয়ে দেওয়া আছে। যদি একটু খেয়াল করি আমরা, রাস্তার যাত্রাপথে প্রথম অর্ধেক, যাত্রাপথের প্রথম অর্ধেক মানে কি, যদি তুমি A থেকে B তে যাও, A থেকে B তে যাওয়ার তোমার পথ হচ্ছে AB পথটাকে তুমি দুইটা ভাগে যদি ভাগ করো তাহলে তাহলে যাত্রাপথে প্রথম অর্ধেক কি, এইটা S1, আর যাত্রাপথে দ্বিতীয় অর্ধেক কি, এইটা হচ্ছে S2। S1 এর মানও কত, যাত্রাপথে প্রথম অর্ধেকে আমরা প্রকাশ করলাম S দ্বারা, দ্বিতীয় অর্ধেকটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, তাহলে S দ্বারাই প্রকাশ করব। তাহলে এইটাও এইটাও কি S দ্বারাই না? সময়ের মান কিন্তু এখানে সমান নাই হইতে পারে, কিন্তু দূরত্বের মান তো এই জায়গায় সমান। বুঝলাম কিভাবে, কারণ যাত্রাপথের প্রথম অর্ধেক বলছে, তার মানে যাত্রাপথ থেকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, তার প্রথম অর্ধেক গেছে তোমার 80 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধেক গেছে 40 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা করার আগে আমাদের কিছু কেস সম্পর্কে জানতে হবে, এই ক্যাটাগরি কিছু অঙ্ক, টপিক, কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো আমরা একটু দেখবো। আগে একটু বুঝি, তারপর আমরা অঙ্কটা যাই। আচ্ছা, ধরো সরলরৈখিক পথে তুমি যাবা A থেকে B তে। মনে রাখতে হবে যে সরল রৈখিক পথে
গড় বেগ ও গড় দ্রুতি গড় দ্রুতি সমান। এইটা জাস্ট আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এখন আমরা আসি কনসেপ্ট একে। কনসেপ্ট একে আমরা কি পড়ব, যদি যাত্রাপথে পথ, যদি মানে আমাদের এখন পথ সমান পথ কিন্তু পথ সেম কিন্তু টি ভিন্ন, অর্থাৎ এই হচ্ছে কেস এক। আচ্ছা, কি বলছি আমি, পথ সেম টি ভিন্ন দ্বারা কি বোঝানো হইতেছে, তুমি এ থেকে বিতে যাচ্ছ, তুমি সমান দুইটা পথে ভাগ করলা, একটা হইছে S1, একটা হইছে S2। তাহলে S1 এর মান কত, তাহলে S2 এর মানও কত S, আর AB সমান তাহলে তোমার কত 2S, ঠিক আছে না? AB সমান যদি 2S হয় তাহলে S প্রথম, যদি পথ সেম বলতে আমি বুঝাতে চাইতেছি যে সমান দুইটা ভাগে আমি ভাগ করছি, অর্থাৎ এইটাও S এইটাও S, এই কারণে AB সমান হয়েছে টুয়াইস, ঠিক আছে? কিন্তু এই দুইটা পথের ক্ষেত্রে T1 এর মান কিন্তু T1 আর T2 এর মান কিন্তু কখনো সেম ধরবো না। কেন? কারণ এই যে আমি বলে দিচ্ছি টি ভিন্ন, সময় ভিন্ন, এই কারণে এ থেকে, ধরো তুমি এইটা সি বিন্দু, এ থেকে সিতে তুমি T1 এ গেছো, সি থেকে বিতে তুমি T2 তে গেছো, কিন্তু দুই ক্ষেত্রে সরণের মান কত, এস এর মান সবসময় কত, সেম। অর্থাৎ তুমি ধরো এ থেকে বিতে যাবা, এ থেকে বিতে যাবা, ঠিক আছে? তুমি এই ক্ষেত্রে সিতে তুমি গেছো, তোমার এ থেকে সি মোট হয়েছে যে তোমার এবি তোমার ধরো 10 কিলোমিটার, 10 কিলোমিটার, তাহলে এর ভিতরে এসি তোমার 5 কিলোমিটার আর সিবিও তোমার 5 কিলোমিটার, কিন্তু এ থেকে তুমি সিতে গেছো 2 মিনিটে আর সি থেকে বিতে তুমি গেছো 1.5 মিনিটে। তার মানে এখানে দূরত্বের মান কিন্তু দুই ক্ষেত্রে সমান, কিন্তু সময়ের মান কিন্তু সমান নয়। যদি কনসেপ্টটা এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্কটা গড় বেগটা কীভাবে নির্ণয় করব সেইটা আমরা দেখব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু গড় বেগটা নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি, এখানে ধরলাম এ, এখানে ধরলাম সি, এখানে ধরলাম বি, এই ক্ষেত্রে এইটা এস, এইটাও এস, কিন্তু এইটা T1 আর এইটা T2। এই ক্ষেত্রে গড় বেগ ভি বার সমান কি হবে, S1 প্লাস S2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা জাস্ট লিখলাম, আর কিছু না। আচ্ছা, এখানে S1 এর মান কত S, S2 এর মান কত S, T1 এর মান কি আর T2 এর মান কি আমার কাছে আছে? নাই। T1 এর মান কি আমার কাছে আছে? নাই। ধরো তোমার উদ্দীপকে V1 আর V2 দিয়ে দেওয়া আছে, তো যদি V1 এবং V2 যদি তোমার দিয়ে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি T1 T2 এর মান বের করতে পারি কিভাবে? আমরা জানি S ইজ ইকুয়াল টু VT, একটু আগে লেখাইছিলাম S ইজ ইকুয়াল টু VT, সেখান থেকে আমরা বলতে পারি S1 ইজ ইকুয়াল টু V1 T1, S2 ইজ ইকুয়াল টু V2 T2। তাহলে এখান থেকে T1 সমান হয় কি তোমার S1 ডিভাইডেড বাই V1 আর T2 সমান হয় কি S2 ডিভাইডেড বাই V2। আচ্ছা, S1 এর পরিবর্তে লিখতে পারি কি S ডিভাইডেড বাই V1, আর এইখানে লিখতে পারি কি T2 সমান আমরা কি লিখতে পারি S ডিভাইডেড বাই V2। তাহলে এখানে আমি এবার মানগুলো বসাই দিতে পারি না, S ডিভাইডেড বাই V1 প্লাস S ডিভাইডেড বাই V2। আচ্ছা, উপরে টুয়াইস এস, নিচে এস যদি কমন নাও তাহলে এখানে V1 V2, উপরে V1 প্লাস V2, উভয় পক্ষ থেকে এস এস কাটা চলে যাবে, অ্যান্সার নামবে 2V1 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে যখন পথ সেম টি ভিন্ন তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে 2 ইন্টু, তাহলে সেই ক্ষেত্রে গড় বেগের সূত্র কি 2V1 V2 ডিভাইড বাই V1 প্লাস V2, ঠিক আছে?
আচ্ছা, এখন আসি কেস টু। কেস টু, আচ্ছা কেস টুতে কি এস ভিন্ন কিন্তু টি সমান, অর্থাৎ তুমি এ থেকে বিতে যাবা, এ থেকে বিতে যাবা, মধ্যে তুমি সিতে গেছো, অর্থাৎ এ থেকে সি গেছো, সি থেকে বিতে গেছো। এই ক্ষেত্রে তোমার S1 সময় দূরত্ব লাগবে, এ থেকে সিতে দূরত্ব হচ্ছে S1 আর সি থেকে বি হচ্ছে S2, কিন্তু উভয় ক্ষেত্রে সময়ের মান সমান, অর্থাৎ টি এই ক্ষেত্রেও টি, এই ক্ষেত্রেও কি টি, দুই ক্ষেত্রেই কি টি। যদি এই রকম হয় তাহলে এই ক্ষেত্রে ভি বার সমান সমান সূত্র আমরা জানি কি S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। যদি মানগুলো বসাই দিই S1 প্লাস S2ই থাকে, কিন্তু T1 T2 পরিবর্তে 2T লিখতে পারি। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এই কনসেপ্টটুকু আমরা বুঝছি কিনা, ঠিক আছে? এই কনসেপ্টটুকু বুঝছি কিনা। যদি তোমার ধরো উদ্দীপকে এস এর মান দিয়ে দেওয়া নাই, ধরো তোমার উদ্দীপকে এস এর মান দিয়ে দেওয়া নেই, তাহলে এস এর মান দিয়ে না থাকলে তাহলে আমরা করবো কি হবে? যদি এস এর মান দিয়ে না থাকে, আমরা জানি এস ইকুয়াল টু কি ভিটি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি S1 এর পরিবর্তে V1 T1 প্লাস V2 T2 ডিভাইডেড বাই 2T। আচ্ছা, তাহলে এখানে T1 T2 তো সেম, তাহলে আমরা এই জায়গায় টি কমন নিতে পারি, কারণ দুইটা ক্ষেত্রেই টি ধরলাম, দুইটা ক্ষেত্রে টি ধরতে পারি। যদি টি ধরি তাহলে এখানে V1 প্লাস V2 হবে আর নিচে 2T হবে, টি কাটা যাবে, V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2 হবে। তাহলে গড় বেগের আরও একটা সূত্র V1 প্লাস V2 ডিভাইড বাই 2। এটা কখন? যখন তোমার এস ভিন্ন, অর্থাৎ পথ ভিন্ন কিন্তু সময় কি সমান, সেই ক্ষেত্রে এই শর্তটা অ্যাপ্লাই হবে। এখন ধরো যদি তোমার আরও একটা হইতে পারে কেস 3, ধরো টিও ভিন্ন আর এসও ভিন্ন, ঠিক আছে? যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে ভি বার সমান সমান আমরা কি লিখবো S1 প্লাস S2 আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু দেখি প্রথমে কি লিখবো। ধরো এ বি, তুমি যাবা সি, প্রথমে এ বিতে যাওয়ার ক্ষেত্রে তুমি আগে সিতে যাচ্ছ, এই ক্ষেত্রে S1, এই ক্ষেত্রে S2 সময়, এই ক্ষেত্রে T1, এই ক্ষেত্রে T2। এই ক্ষেত্রে তাহলে ভি বার সমান সমান আমরা কি লিখবো তাহলে S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। T2 এটা কখন? যখন এস ও টি থাকবে, কিন্তু ধরো তোমার কাছে এস ও ভি আছে, এস ও ভি আছে, যদি এই রকম হয় তাহলে উপরে S1 প্লাস S2ই থাকবে, কিন্তু নিচে টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি কি টি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা T1 এর পরিবর্তে কি লিখবো তাহলে S1 ডিভাইড বাই V1 প্লাস S2 ডিভাইড বাই V2, সেখান থেকে ক্যালকুলেশন করে তারপর আমাদের বের করতে হবে, ঠিক আছে কিনা? ঠিক আছে। অথবা ধরো যে তোমার এইটা তো গেল এই ক্ষেত্রে, যদি তোমার থাকে যে কি বলে টি ও ভি, যদি এই দুইটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো S1 এর পরিবর্তে আমরা কি লিখবো এস ইজ ইকুয়াল টু জানি কি ভিটি, তাহলে S1 এর পরিবর্তে কি লিখবো তাহলে V1 T1 আর S2 পরিবর্তে V2 T2, নিচে T1 প্লাস T2, T1 প্লাস T2। তাহলে আমাদের কিন্তু তিনটা কেস আমি কিন্তু তোমাকে পড়াই ফেলছি, এখন তিনটা কেসে এখন আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি বলে দেওয়া আছে যদি আমরা একটু খেয়াল করি, আমার উদ্দীপকে বলে দেওয়া আছে, উদ্দীপকে বলছে যে একটি গাড়ি সরলরেখী পথে রাস্তার যাত্রাপথের অর্ধেক বলতে S1 পথে, যাত্রাপথে S1 সমান সমান এস পথে তুমি গেছো কত 80 কিলোমিটার পার আওয়ার ঘন্টা, অর্থাৎ V1 এর মান তোমার দিয়ে দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, আর V2 মান উদ্দীপকে বলে দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, এবং উভয় ক্ষেত্রে তোমার
সরণের মান দুই পথের ক্ষেত্রে দুই পথ সবসময় সমান। বুঝলাম কি হবে? কারণ যাত্রা পথে অর্ধেক বলে, অর্থাৎ অর্থাৎ এই এ সি বি, অর্থাৎ এ সি সমান সমান বি সি সমান সমান এস। ঠিক আছে, এই কারণে এস ওয়ান সমান সমান এস টু সমান সমান আমরা কি লিখছি? এস লিখছি। তাহলে এইটা কি? তাহলে এটা কোন শর্তটা মানতেছে? কেস ওয়ান মানতেছে না, যেখানে তোমার পথ সেম কিন্তু টি ভিন্ন, এই শর্তটা মানে না। তো যদি এই শর্তটা মানে তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি? এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি কি? এই ক্ষেত্রে এস ওয়ান সমান সমান, এই ক্ষেত্রে ভি বার সমান সমান আমরা কি লিখবো? তাহলে ভি বার সমান সমান আমরা কি লিখবো? উপরে হবে টু ভি ওয়ান ভি টু, নিচে ভি ওয়ান প্লাস ভি টু, মানগুলো বসাই দিই। টু ইন্টু 80 টু ইন্টু 80 ইন্টু 40 ডিভাইডেড বাই 80 প্লাস 40। এখন ক্যালকুলেট করলেই হবে। ক্যালকুলেট করলে কত বের হয়? 6400 ডিভাইডেড বাই নিচে 120। এখন ক্যালকুলেট করলেই হবে। ক্যালকুলেট করলে কত বের হয়? ক্যালকুলেট করলেই তুমি একটা মান পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা তারপর আসি পরেরটায়। আচ্ছা, পরেরটা কি বলছে? তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে স্কুলে গেলে বাড়ি থেকে, মানে বাড়ি থেকে তুমি স্কুলে গেলে 4 মিটার পার সেকেন্ড বেগে, আবার স্কুল থেকে বাড়িতে তুমি আসছো 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তোমার গড় বেগ এবং গড় দ্রুতি কত সেইটা তোমাকে নির্ণয় করতে বলছে। বাড়ি, স্কুল, ঠিক আছে, বাড়ি থেকে তুমি স্কুলে গেছো 4 মিটার পার সেকেন্ড বেগে, আর স্কুল থেকে বাড়ি আসো তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে, এটাই তো বললে দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে তোমার গড় দ্রুতি এবং গড় বেগের মান তোমাকে নির্ণয় করতে বলছে। তুমি যদি একটু খেয়াল করো, উভয় ক্ষেত্রে এস ওয়ান আর এস টুর মান কি সমান না? তুমি বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে বাড়ি আসছো, তার মানে এস ওয়ান সমান সমান এস টু সমান সমান এস দাঁড়ায় না? তাহলে এটা কোন কেসটা মানে বলো তো? প্রথম কেসটাই মানে না? তো প্রথম কেসটা যদি মানে তাহলে এই ক্ষেত্রে গড় দ্রুতি সমান সমান আমরা তাহলে লিখবো কি? টু ভি ওয়ান ভি টু ভি ওয়ান প্লাস ভি টু, মানগুলো বসাই দিই। 2 ইন্টু 4 ইন্টু 5, নিচে 4 ইন্টু 4 প্লাস 5। টু ইন্টু 4 ইন্টু 5, নিচে 4 প্লাস 5। তাহলে উপরে নামে কত? উপরে নামে 40 আর নিচে নামে 9, 4 পয়েন্ট সামথিং নামবে অ্যান্সার, 4.39 ক্যাটাগরি, এইরকম কিছু একটা মান নামবে। ঠিক আছে, বুঝছি কিনা বিষয়টা? ঠিক আছে, যদি হয়তো বা এমন মানটা নাও বের হতে পারে, ক্যালকুলেটর হিসাব করলেই আমাদের হয়ে যাবে। ক্যালকুলেটর আমরা একটু মানটা হিসাব করি, দাঁড়াও 1 মিনিট। তো ক্যালকুলেটরের মানটা হবে, আমরা একটু মানটা বসাই। উপরে হবে 40 ভাগ নিচে হবে 9, 4.44 4.44 4.44 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বুঝছি কিনা অঙ্কটা? ঠিক আছে, এই আমাদের গড় দ্রুতি গেছে, কিন্তু আমাকে কিন্তু গড় বেগও নির্ণয় করতে বলছিল। গড় বেগ ভি বার সমান সমান উপরে হবে
মোট সরণ, নিচে হবে মোট সময়, ঠিক কিনা? কিন্তু যদি আমরা একটু খেয়াল করি, আমি এ থেকে বিতে গেছি, আবার কিন্তু বি থেকে এতে ফিরে আসছি, তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু কি সেম না? আদি বিন্দু আর শেষ বিন্দু যদি সেম হয় তাহলে সরণের মান কত? শূন্য না? তাহলে এখানে গড়বেগের ক্ষেত্রে আমরা যে উপরে লিখবো S1 প্লাস S2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, উপরে তো দুইটা এস এর মানে মোট কত হইবে? শূন্য হবে, কারণ একটা প্লাসে ধরলে আরেকটা আমার কিসে ধরতে হবে? মাইনাসে, কারণ এই বরাবর প্লাস গেছে একদিকে গেছে, আর এক বরাবর কি বিপরীত দিকে গেছে, তাহলে S1 মাইনাস S2 হবে, দুই ক্ষেত্রে সরণের মান কি সমান। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এখানে আমি তাহলে এইরকম না লিখে এইরকমও লিখতে পারি যে উপরে হবে S1 নিচে মাইনাস S2 আর নিচে T1 মাইনাস T1 প্লাস T2, তাহলে উপরে হবে S মাইনাস S ডিভাইডেড বাই T1 প্লাস T2, অ্যান্সার কত নামবে? শূন্য। তার মানে গড় বেগ এক্ষেত্রে কত হবে? শূন্য। কিন্তু গড় দুটি মান এখানে কত হবে? 4.44 মিটার পার সেকেন্ড। বুঝছি কিনা? আচ্ছা, লাস্ট কোশ্চেনটা কি বলছে আমাদের? তুমি উত্তর দিকে 8 কিলোমিটার 3 মিনিটে, পরবর্তীতে পূর্ব দিকে 6 কিলোমিটার 4 মিনিটে গেলে তোমার গড় দ্রুতি এবং গড় বেগের মান কত সেইটা নির্ণয় করো। পরবর্তীতে আরও একটা কোশ্চেন বলছে, এই 1 নাম্বার কোশ্চেন, এই 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি আগে। পরবর্তীতে বলছে কি, তুমি উত্তর দিকে 8 কিলোমিটার 3 মিনিটে গেছো। 8 কিলোমিটার যদি 3 মিনিটে যাই তাহলে S1, তাহলে আমার কাছে V1 V2 মান দিয়ে দেওয়া আছে। তাহলে দিয়ে দেওয়া আছে কি কি মান? V1 8, V1 8 কিলোমিটার পার আওয়ার, V2 6 কিলোমিটার পার আওয়ার, T1 এর মান বলছে 3 মিনিট মানে 180 সেকেন্ড, আর T2 মান বলছে 4 মিনিট মানে 240 সেকেন্ড। অর্থাৎ আমরা S1 নির্ণয় করতে পারবো। S1 ইকুয়াল টু হবে কি? V1 T1, মানগুলো যদি বসাই দিই তাহলে 8 ডিভাইডেড বাই 3.6 ইন্টু 180। এখন কথা হচ্ছে কেন আমি 3.6 লিখছি? কারণ একটু আগে আমি তোমাদের বলছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে জাস্ট 3.6 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত মানটা বের হয়। 8 ভাগ 3.6 ইন্টু 180, 400। কত নামে এক্ষেত্রে? 400 মিটার। তারপর S2 সমান আমরা কি লিখবো? V2 T2, মানগুলো বসাই দিই। V এর মান কত? 6 ডিভাইড বাই 3.6 ইন্টু 240, ক্যালকুলেট করি। 6 ভাগ 3.6 ইন্টু 240, এর মানও বের হয় 400, এর মানও বের হয় 400। তাহলে S1 S2 আমাদের বের করা হয়ে গেছে। আমার কোশ্চেনে বলছে কি যে 4 মিনিটে গেলে তোমার গড় দ্রুতি এবং গড় বেগের মান কত সেইটা নির্ণয় করতে বলছে। তাহলে V1 V2 T1 T2 S1 S2 আমাদের নির্ণয় কি হয়ে গেছে? আচ্ছা, এখন কথা হয়েছে তুমি গেছো কোন দিকে? যদি আমরা একটু খেয়াল করি আমাদের উদ্দীপকের কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কি কি দিয়ে দেওয়া আছে, আমাদের যা যা দিয়ে দেওয়া ছিল তার সাপেক্ষে আমরা মানগুলো বের করছি। এখন আমাদের মানটা বের করতে হবে, গড়বেগের মানটা বের করতে হবে। গড়বেগের মানটা আমরা কিভাবে বের করতে পারি বলো? একটু মাথা খাটাও, তাহলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের এখানে যদি তুমি এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে বেগের মান সব দিয়ে দেওয়া আছে, সময়ের মান সব দিয়ে দেওয়া, সময়ের মান দিয়ে দেওয়া ছিল
এবং সরণের মানও আমরা বের করছি। এখন আমাদের গড় বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করতে হবে। এই তো গড় বেগ আমরা কিভাবে নির্ণয় করি? গড় বেগ সমান আমরা সূত্র জানি কি? গড় বেগ। আচ্ছা, আমার এখানে তুমি যদি একটু খেয়াল করো, সরণের মান দুইটা কি সমান? হ্যাঁ, সরণের মান দুটো সমান। সরণের মান যদি সমান হয় তাহলে জানি আমরা কি করি? 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, এইটা করি না? আবার একই রকমভাবে তোমার গড় দ্রুতির ক্ষেত্রে সূত্রটা হবে কি? এইটাই হবে। তাহলে আমরা লিখতে পারি কি? গড় বেগ অবলিক গড় দ্রুতি সমান সমান ডাইরেক্ট আমরা তাহলে কি লিখতে পারি? ভি বার ইকুয়াল টু সূত্র হবে কি? 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। কথা হচ্ছে কেন আমি এইটাই অ্যাপ্লাই করলাম? কারণ আমার s1 এর মান s1 ইকুয়াল টু কি দাঁড়াইছে? s2 দাঁড়াইছে, কিন্তু t1 আর t2 কি দাঁড়ায় নাই? সমান দাঁড়ায় নাই। এই কারণে আমরা ডাইরেক্ট এই সূত্রটা কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। এই কারণে আমরা এই সূত্রটাই ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম। এখানে 2 ইন্টু v1 এর মান কত বলছে? v1 এর মান 8 ইন্টু 6, নিচে 8 প্লাস 6, ক্যালকুলেট করলেই হয়ে যাবে। উপরে আমার কত নামে? 96, আর নিচে আমার নামে 14। 96 ভাগ 14। তো যদি আমরা মানগুলো বসাই দিই, 96 ভাগ 14, অ্যান্সার নামবে 6.85। 6.85 মিটার পার সেকেন্ড। শেষ। গড় বেগের মানও নির্ণয় করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি সেগুলো যদি আমরা একটু ওভারঅল যদি দেখি, তাহলে আমাদের গড় বেগ, প্রসঙ্গ কাঠামো পড়ানো হয়েছে, প্রসঙ্গ বিন্দু পড়ানো হয়েছে, পরম গতি, পরম স্থিতি, আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, তারপর তোমাদের ভেক্টর রাশি, স্কেলার রাশি সমূহ পড়ানো হয়েছে। ভেক্টর রাশি, স্কেলার রাশির ভিতরে আছে সরণ এবং দূরত্ব, যেখানে সরণ হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। এই সম্পর্কে বিস্তারিত পড়ানো হয়েছে। তারপর তারপর দ্রুতি এবং বেগ, এই দুটো সম্পর্কেও আমাদের পড়ানো হয়েছে। গড় বেগ এবং গড় দ্রুতি সম্পর্কে আমরা দ্রুতি এবং বেগ পড়ছি আমরা। দ্রুতি এবং বেগের ক্ষেত্রে গড় বেগ, গড় দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, সমবেগ, অসমবেগ সবগুলো পড়ানো হয়েছে। এই সব যেগুলো পড়ানো হয়েছে, এখানে যা যা আমরা পড়াইছি সেগুলো, যা যা আমি পড়াইছি সেগুলো যদি তুমি ভালো করে বুঝে থাকো, তাহলে এই সকল বিষয় থেকে যেগুলো তোমার কমাকে প্রশ্ন অথবা ক্ষমাকে প্রশ্ন অথবা অঙ্কে অথবা এমসিকিউতে আসবে, সবই কিন্তু তোমরা পারবা। আমি কথাটা বুঝতে পারি, ইনশাল্লাহ পারবা, আমি এটা মনে করি। তো ভালো করে এগুলো দেখো আর আমাদের সাথে থাকো, ভাইয়ের সাথে থাকো। তোমাকে ফিজিক্সে আমি প্রো বানানোর চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত সব বুঝাতে পেরেছি। আগামী দিন আমরা লেকচার 2 দেখব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।